আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আমি সেই চারুলতা। লিখেছেন স্নেহা ইসলাম প্রিয়া। পর্ব সংখ্যা ৩১ থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। আকাশে কালো মেঘের রাজত্ব। মাঝে মাঝে সেখানে দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। গাছপালা এমনভাবে বাতাসে নড়াচড়া করছে, মনে হচ্ছে যেন এখনই সব ভেঙে গুড়িয়ে যাবে। রেডিওটি চালু আছে, তবে এই ঝড় বৃষ্টির মাঝে বারবার সিগন্যাল কেটে যাচ্ছে। অদ্ভুত ঝিরিঝিরি শব্দ আসছে সেখান থেকে। রেডিওতে যা বলা হচ্ছে তার সারমর্ম হলো, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দেশের দারুণ ক্ষয়ক্ষতি করছে। ১ সপ্তাহ ব্যাপী সারা বাংলাদেশে এই ঝড় অব্যাহত থাকবে। এমনকি ভারতের কিছু অংশেও ব্যাপকভাবে ক্ষতি করছে এ ঝড়। তবে তার চেয়েও বেশি ঝড় বয়ে চলছে বিন্দিয়ার মনে। আজ প্রথমবারের মতো মা তার গায়ে হাত তুলেছে। জীবনে সকল ক্ষেত্রে মায়ের সাপোর্ট পেয়ে এসেছে সে। আজ আর কি না সেই মাই তাকে না বুঝে চড় মারল। বিন্দিয়া যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, মা তুমি আমারে একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমি তারে কতটা পছন্দ করি। তুমিও কেন সবার মতো আমারে ভুল বুঝতাছ? তরে অতিরিক্ত প্রশ্রয় দেওয়াই আমার ভুল হইছে। তুই হইলি আমার গর্বের কলঙ্ক। তরে আমি লেখাপড়া করাইছি কি অন্য মাইয়ার ঘর ভাঙার জন্য? আমি তো ঘর ভাঙতে চাই না মা, আমি তার ২ নম্বর বউ হইয়াই থাকতে রাজি। বিন্দিয়ার কথার ক্রোধে ফেটে পড়লেন জুলেখা বেগম। একটা মাত্র মেয়ে হয়, মেয়েকে খুব ভালোবাসেন তিনি। যখন জেনেছিল তার মেয়ে হামিদকে পছন্দ করে, তিনি অমত করেননি। হামিদের জন্য অপেক্ষা করতে চাইলেও তিনি দ্বিমত করেননি। মেয়ের সুখকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু তাই বলে মেয়ের এমন অধঃপতন হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। সে কিনা হামিদের দ্বিতীয় বউ হয়েও এখন থাকতে রাজি। নিজের মেয়ের কোনো দুর্বলতা তিনি খুঁজে পেলেন না, যার কারণে তিনি মেয়েকে হামিদের দ্বিতীয় বউ করে ঘরে পাঠাবেন। তাছাড়া একটা মেয়ের সাজানো সংসার তার মেয়ে নষ্ট করবে, সেটাও তিনি মানতে পারছেন না। আমার কথাটা শোনো মা, হামিদ ভাই এমনিও তার বউরে একদম পছন্দ করে না। আমি যদি তার বউ হইয়া যাই তাতে কোনো সমস্যা হইব না। হইতেও পারে সে তার আগের বউরে ছাইড়া দেয়। মুখ পুরি, অলক্ষী, এক মাইয়ার ঘর ভাঙতে চাইয়া আমার কাছে ছাপাই খাইতে আসছস? তোর মতো মাইয়া আমার কাছে ভাবলেই আমার নিজের উপর ঘৃণা হয়। তুই গলায় কলসি বাইন্দা নদীতে ঝাঁপাইয়া পড়, এমন মাইয়ার দরকার নাই আমার। বিন্দিয়ার মা কথা আর বাড়াতে দিলেন না। তিনি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, আর বিন্দিয়া বারান্দায় একটা কোনায় পড়ে রইল। ঘরে যেতে ইচ্ছে হচ্ছে না। আজ মাও তার থেকে মুখ ঘুরিয়ে নিল। বিন্দিয়ার ভাবতে অবাক লাগে, সে একজন কালো মেয়ের কাছে হেরে গেল। একটা কালো মেয়ে হামিদকে অধিকার করে নিল, কিন্তু তার রূপ, গুণ, যৌবন সব থাকার পরেও সে হামিদকে পেল না। কি আছে ওই কালো মেয়ের মাঝে? অসম্ভব। দুনিয়া উল্টে গেলেও হামিদকে সে নিজের করেই ছাড়বে, যে করেই হোক হোক না কেন। চারু এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে নামটির দিকে। শিহাব আজমির অবি। এমন বিষাক্ত লাগছে কেন নামটাকে? শিহাব। নাজিমুদ্দিনের ভাষ্যমতে বস চারুর পরিচিত, কিন্তু তাই বলে শিহাব? কি হলো, চুপ করে রইলে কেন? এইটা মোটেও ভয়ঙ্কর কিছু ছিল না, এইটা শুধুই কাকতালীয়। অবি তো সকলের কাছেই সুবহান নামে পরিচিত, তবে সেখানে শিহাবের নাম অবি না হয়ে সুবহান হতো। চারু খাতাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল উঠান থেকে। আরে এই ঝড় বৃষ্টির মাঝে তুমি কোথায় যাচ্ছ চারুলতা? হিমেলের ডাক কিংবা প্রশ্নের কোনো জবাব দিল না চারু। চুপচাপ সে চলে গেল পুকুর পাড়ে। শরীরে কাঁটা দিয়ে ওঠা ঠান্ডা পানিতে গলা অবধি নেমে গেল সে। মন খারাপ হয়ে গেলে পুকুর পাড়ে দিঘির পাড়ে গিয়ে বসে থাকে হরহামেশাই। তবে এভাবে নেমে পড়েনি কখনো। হিমেলকে কিছু একটা বলে সান্ত্বনা দিয়ে আসলেও চারুর মন মানতে চায় না। শিহাবের চোখে সে ভালোবাসা দেখেছে। মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু মানুষের চোখ কিভাবে মিথ্যা বলে? শিহাব যদি সেই তথাকথিত বস হয়, তবে চারু কিভাবে লড়বে তার সাথে? শিহাব এতগুলো মানুষের জীবন নষ্টের জন্য দায়ী? এটা কিছুতেই চারু মানতে পারছে না। এখানে নিশ্চয়ই কিছু একটা রয়েছে। চারু ঠিক কতক্ষণ এভাবে পুকুরের জলে ডুবেছিল সে নিজেও জানে না। সে সজ্ঞানে আসে সিফাতের ধমকে। এইভাবে এই সময় পুকুরে ডুবে থাকার কারণে প্রচুর রেগে আছে সে। চারু আর তার রাগটা বাড়িয়ে দিল না, চুপচাপ উঠে এলো সেখান থেকে। সমস্যা কি আপনার? এই সময়ে পুকুরে নেমেছেন কেন? গোসল করতে।
এই সময়ে চারু উত্তর দেয় না। সিফাত খুব শক্ত করে চারুর হাত ধরে তাকে বাড়ির দিকে টেনে নিতে থাকে। চারুর হাতে একটু ব্যথা লাগলেও সে উচ্চ বাক্য করল না। সিফাত প্রচণ্ড রেগে আছে তার উপর। শুনুন সিফাত, বলুন। আমি একজন হুজুরের সাথে কথা বলেছি। কোন বিষয়ে? বাবার সৎ ছেলেকে বিয়ে করা জায়েজ কিনা। তার উত্তর কিন্তু না ছিল। মানে? মানে আপনি শিহাবকে বিয়ে করতে পারবেন না। আপনি এমন একটা ভাব করছেন যেন মনে হয় আমি তাকে বিয়ে করার জন্য মুখিয়ে আছি। যাই হোক, এই বিষয়ে ভিন্ন মতভেদ আছে। আমি সেসব দিকে যেতে চাইছি না, কারণ সেসব মূল্যহীন। মোট কথা, আমার অবর্তমানেও আপনি অন্য কারো হবেন না বেলিফুল। আপনি সারা জীবন আমার বাগানেই সুবাস ছড়াবেন। অন্য কারোর বাগানে আমার বেলিফুল আমি একদম সহ্য করব না, বলে দিলাম। বেশ কিছুদিন যাবৎ আপনি খুবই পসেসিভ বিহেভ করছেন সিফাত। আগে কখনো দেখিনি এমনটা। আগে তো আপনাকে আমি ভালোবাসতাম না। এই কি জাদু করলেন বলুন তো আমাকে। আমি এখন আপনাকে ছেড়ে কিছুই ভাবতে পারি না। প্রচুর জেলাসিও হয় কাউকে আপনার সাথে দেখলে। এমনকি আপনি বিশ্বাস করবেন না, মাঝে মাঝে যখন আমি ভাবি আপনি হামিদকে অনেক বেশি ভালোবাসেন, আমার চেয়েও বেশি ভালোবাসেন, তখন আমি হামিদের প্রতিও জেলাস হই। আমার মনে হয় তার উচিত না আপনার পাশে থাকা। মানে আপনি ভাবতে পারছেন আপনার পাশে আমি আপনার বড় ভাইকেও সহ্য করতে পারি না। কি পরিমাণ জেলাসি আমার ভেতর ঢুকে যাচ্ছে। আমার মতো ভদ্র সভ্য ছেলেকে কি বানিয়ে দিচ্ছেন আপনি বেলিফুল। চারু অবাক বিস্ময়ে তাকিয়ে রইল সিফাতের দিকে। শেষ পর্যন্ত সে হামিদকে নিয়েও জেলাস। এই রকম ছেলে বোধ হয় দুনিয়ায় এক পিসি আছে। এভাবে তাকাবেন না। শুনুন ভালো করে, আমি থাকি আর না থাকি আপনি আমার। যদি অন্য কারো হওয়ার কথা চিন্তাও করেন না, আপনার মুখে যেন ব্রণ ওঠে। অভিশাপ দিচ্ছি। স্বামীর অভিশাপও কিন্তু খুব লাগে। কী সব উল্টাপাল্টা কথা বলছেন সিফাত। ঠিকই বলছি বেলিফুল। আপনি আমাকে বুঝবেন না। কি বুঝবো না? আপনি আর আমি, আমরা দুজনেই একজোড়া সুখ পাখি। আমাদের দুজনের মিলন পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশাল এক নদী। আমি বড় জোর ডানা ঝাপটে নদীর অর্ধেকটা পার হতে পারি, কিন্তু বাকি অর্ধেকটা তো আপনাকে এগিয়ে আসতে হবে বেলিফুল। আমরা দুজনেই যদি অর্ধেক অর্ধেক করে পাড়ি দেই, তবে আমাদের মিলন সন্নিকটে। কিন্তু আমি ডানা ঝাপটে অর্ধেক নদী পাড়ি দিলাম, কিন্তু আমার আহ্বানে আপনি সায় দিলেন না। চুপটি করে বসে রইলেন নদীর অপর প্রান্তে। আমি তবে কি আমাদের মিলন আদেও সম্ভব? বৃষ্টির কারণে রাস্তায় কাদার ছড়াছড়ি। দুই হাতে বাজারের ব্যাগ নিয়ে কঠিন বিড়ম্বনায় পড়ে গেছে হামিদ। কিছুক্ষণ আগে তো এক পা কাদার নিচে চলে গিয়েছিল প্রায় হাঁটু অবধি। একটুর জন্য বাজারের ব্যাগ পড়তে পড়তে পড়েনি। সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে বাজারের জন্যেই। সাথে কাউকে নিয়ে আসলে বোধ হয় ভালো হতো। কেমন আছেন হামিদ ভাই? মেয়েলি কণ্ঠের আওয়াজ। পেছনে ফিরে তাকায় হামিদ। মেজাজটা প্রচণ্ড খারাপ হচ্ছে তার। এমন ব্যক্তিত্বহীন মেয়ে আজ অবধি দেখেনি সে। আবার তার কথা ভেবে কিঞ্চিত খারাপও লাগছে। গ্রামে 20+ বয়স মানে অনেক বয়স। এই বয়সেও বিন্দিয়া অবিবাহিত শুধু তারই জন্য। কিন্তু এর দায়ভার নিশ্চয়ই হামিদের নয়। সে তো ভালো করে চিনতও না বিন্দিয়াকে। হামিদ যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো বিন্দিয়াকে। বাসায় যাইতেছেন বুঝি? হামিদ শুনেও না শোনার ভান করে এগিয়ে গেল। আপনি আমার কথার উত্তর কেন দিতেছেন না? কথা বলেন আমার সাথে। একটা মাইয়া মানুষের সাধারণ লজ্জাবোধ থাকা উচিত বিন্দিয়া। তুমি কেমন মাইয়া যে সাধারণ আত্মসম্মানবোধ লজ্জাবোধ কিছুই তোমার মাঝে নাই? প্রচুর আছে। এত আছে যে তা কল্পনা করাও আপনার সাধ্যে নাই। আমি যদি আপনারে ভালো না বাসতাম, তাহলে জীবনে কোনো দিন আপনার চেহারাও আমি দেখতাম না। কিন্তু কি বলেন তো, ভালোবাসা মানুষরে বেহায়া কইরা দেয়। আমিও বেহায়া হইয়া গেছি। আমারে কি আপনার এত বড় জীবনের ছোট একটা অংশেও রাখা যায় না? না, যায় না। কেন যায় না? একটু দয়া করে করেন আমারে। আমি কিচ্ছু চাই না। আপনি না হয় আমারে ঘরের দাসী বান্দি বানাইয়া রাইখেন। সারাদিন সব কাজ করমু। আপনি শুধু সকলের কাছে আমার পরিচয় দেবেন। আপনার পরিচয়ে আমি আমার জীবন কাটাইতে চাই। এইটুকু দয়া অন্তত করেন। কত মানুষেরই তো একাধিক বউ থাকে। হামিদ বিন্দিয়াকে কিছু বলার সুযোগ না দিলেও তার প্রতি একটু করুণা হচ্ছে। সেটাকে প্রশ্রয় না দিয়ে দ্রুতই হামিদ সেখান থেকে চলে এলো। একজন মানুষকে কতটা ভালোবাসলে এমন সর্বগুণ সম্পূর্ণ হয়েও এইভাবে কাউকে ভিক্ষা চাওয়া যায়? আদেও কি দ্বিতীয় বিয়ে করা উচিত হবে? হামিদের চিন্তা ভাবনায় চমকে ওঠে সে নিজেই। ছি, এমন একটা জঘন্য ভাবনা কিভাবে ভাবতে পারে? সে নিজেই তো 2 বিয়ে করা পুরুষদের পছন্দ করে না। নিজেদের ধিক্কার দিয়ে সে এগিয়ে গেল সামনের দিকে। কিছুটা দূরে যেতেই দেখা গেল কাদের মিয়াকে।
কাদের মিয়ারও দুই বউ, দুই বউকে নিয়ে একসাথে থাকেন তিনি। আচ্ছা, দুই বউ সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে কেমন হয়? আবারও নিজের জঘন্য চিন্তা ভাবনায় শিউরে ওঠে সে। কি হয়েছে তার? এই বিন্দিয়া তার মাথাটাই খারাপ করে দিয়েছে। সুন্দরী মেয়ে, তার জন্য তো ছেলের অভাব হবার কথা নয়, তবে সে কেন হামিদের পেছনে পড়ে আছে? হামিদ সিদ্ধান্ত নিল সে কাদের মিয়ার সাথে সে কথা বলবে না, কিন্তু পাশ কাটিয়ে যাওয়ার সময়ে কাদের মিয়া নিজেই ডাকলেন হামিদকে। ভদ্রতার খাতিরে হামিদকে এগিয়ে যেতে হলো সেখানে। তুমি হামিদ না? জি চাচা, কেমন আছেন? ভালো আছি বাজান, বহুত ভালো আছি। তোমরা কেমন আছো? শুনলাম বইনেরে নাকি ভালো জায়গায় বিয়া দিছ। জি চাচা, ভালো একখানা কাম করছো বাপ। এমন সোনার টুকরা মায়াটার বিয়া কার লগে দিছিল? একটা প্রবাদ শুনছিলাম, বান্দরের গলায় মুক্তার মালা। ওই রকম হয়েছে ব্যাপারটা। তা তোমার বইনের জামাই কি করে? পুলিশে আছে। বাহ, পুরান কথা মনে হইলে কি যে আফসোস হয়। কেন যে তোমারে তখন ঠিকানাটা দিলাম না, দিলে মাইয়াটার জীবন আরও আগেই ঠিক হইয়া যাইতো। বড় ভুল হইয়া গেছে বুঝলা। তোমাকেও সৎ মায়ের পাল্লায় পইরা হুশ জ্ঞান সব হারাইয়া বসছিলাম। শুনলাম তুমিও নাকি বিয়া করছো, পরীর মতন একটা মাইয়াও আছে। জি চাচা, দোয়া কইরেন আমার মাইয়াটার জন্য। বাপ, দোয়া করি। ভালো থাকো তোমরা। চাচিরা কেমন আছে চাচা? তোমার চাচিরা ভালোই থাকে, খালি মাঝে মধ্যে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাইয়া যায়। কি মুসিবত কও তো, দু বইয়ের জ্বালায় আর পারা যায় না। খুব বেশি ঝগড়া মনে হয় করে না? তেমন ঝগড়া করে না, দুজনেই মিলামিশাই কাজ কাম করে, তয় মাঝে মাঝেই দুই একটা একটু বিগড়ায়া যায়। আপনি দুই বিয়া করছিলেন কেন চাচা? না মানে জানতে ইচ্ছা হইল আর কি, কিছু মনে কইরেন না। আরে না না, তোমার বড় চাচির লগে বিয়া হওয়ানের 5 বছর পরেও বাচ্চা কাচ্চা হইল না দেখাই তো তোমার ছোট চাচিরে বিয়া করছিলাম। বড় চাচি আপত্তি করে নাই? না করে নাই। বিয়ার এত বছরেও সন্তানের মুখ দেখাইতে পারে নাই আমারে, সে আবার কেমনে আপত্তি করব? কিন্তু চাচা, আমি যতদূর জানি ছোট চাচিরও বাচ্চা হয় নাই। দুইটা বিয়া করছিলাম, দুইটাই আটখুইরা। কপাল খারাপ আমার, কি আর করমু কও। হামিদের বউ কুঁচকে গেল। এই লোক এখনো ভেবে যাচ্ছে তার দুই বউয়ের সমস্যা, কিন্তু সমস্যা যে তার মাঝেও হতে পারে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তাই দুই বিয়ার সুবিধা আছে বুঝলা। এক বউয়ের সাথে ঝগড়া লাগলে আরেক বউয়ের আছে গিয়া থাকন যায়, দুই বউয়ের সেবা যত্ন পাওয়া যায়, আরামেই আরাম। দুই বউয়ের রান্নার হাত ভালো, কম জিনিস দিয়েও মজার খাওন রান্না করতে পারে, একেবারে মুখে লাইগা থাকনের মতো। একদিন বাসায় আইসো সবাইরে নিয়া, চাচির হাতে রান্না খাইও, দেখবা আর জীবনে সেই স্বাদ ভুলবা না। জি চাচা, জামু। আপনিও দুই চাচিরে নিয়া ঘুইরা আইসেন। কাদের মিয়ার কাছ থেকে বিদায় নিয়ে হামিদ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এই ঠান্ডা আবহাওয়ায়ও গরমে ঘেমে গেছে সে। ফাতেমা তাড়াহুড়ো করে বাজারের ব্যাগগুলো হাতে নিয়ে এক গ্লাস শরবত করে দিল হামিদকে, তবে শরবতে চিনি কম। হামিদ প্রচণ্ড রেগে ফাতেমাকে এই সেই কথা শুনিয়ে দিল, এমনকি কথা শুনিয়েও শান্ত হলো না, দ্বিতীয় বিয়ে করার হুমকিও দিল। ফাতেমাও কাটকাট কণ্ঠে জবাব দিল, অন্য মাইয়ের কথা মাথায় আনলে আপনার মাথা ব্যথা হইব, দেখেন অভিশাপ দিলাম আপনারে। তখন শুধু আমারে বইলেন মালিশ করতে, আমিও বুঝাই দিমু কত ধানে কত চাল। ফাতেমার প্রত্যুত্তরে হামিদ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইল। এই মেয়ে তো ওর চেয়েও বেশি পাগল। একটি মেয়ের সর্বোচ্চ সুখ তার স্বামীর ভালোবাসা। এই ভালোবাসা পেতে কতই না মুখিয়ে থাকে তারা, কিন্তু স্বামীদের এত সময় কোথায় তার স্ত্রীকে ভালোবাসে। সম্পর্ক যতটা পুরনো হয় মেয়েরা ততটাই মায়ার বাধিত হয়, আর ছেলেদের মায়া কাটতে থাকে খুবই দ্রুত। সংসার টিকে যায় কেবল দায়িত্বের খাতিরে। ফাতেমার সাথেও বোধ হয় এটাই হচ্ছে। তবুও নিজের সবটা দিয়ে সে ভালোবাসে যায় হামিদকে। কিভাবে যেন এই ভালোবাসার মানুষটার মায়ে জড়িয়ে যায় সে। ঘরে বিদ্যুৎ নেই, ফাতেমা কুপি জ্বালিয়ে দিয়েছে, মেয়ে ঘুমিয়েছে অনেকক্ষণ। চারিদিকে ভয়ানক নিস্তব্ধতা। এই নিস্তব্ধতাকে প্রচণ্ড ভয় পায় ফাতেমা। কে জানে হামিদ কোথায় আছে। হামিদের কথা ভাবতে না ভাবতেই হামিদ ছাতা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। এই ঝড় বৃষ্টির রাইতে কই গেছিলেন আপনি? আরে আর বইল না, মাইয়া মানুষ মানেই পাগল, আর চারুর বান্ধবী সবচেয়ে বেশি পাগল। সারাদিন রাস্তায় মনে হয় শুধু আমারই খোঁজে, দেখলেই জ্বালানো শুরু। তখনই হঠাৎ ঝড় শুরু হইল। সে বায়না ধরছে আমি না দিয়ে আসলে বাসায় যাইব না। এখন এত রাইতে একটা মাইয়ারে রাস্তায় ফালাইয়া আসতে বিবেকে বাধা দিল, তাই তারে বাসায় পৌঁছাইয়া দিয়া আমার আসতে দেরি হইয়া গেছে।
আপনি এতক্ষণ ওই মাইয়ার সাথে ছিলেন? এক ছাতার নিচে? ফাতেমার কণ্ঠস্বরে তীব্রভাবে প্রকাশ পাচ্ছে কষ্ট। হামিদ বিব্রত হলো। এক ছাতার নিচে ছিলাম না, পাশেই আমার এক বন্ধুর বাড়ি ছিল, ওইখান থেকেই একটা ছাতা ধার নিছিলাম। ওই মাইয়া আপনার পিছু ঘুরে কেন? আমি কেমনে বলবো? ইদানিং আপনার হাবভাবও কিন্তু খুব একটা ভালো লাগতেছে না আমার। আপনি এখন দ্বিতীয় বিয়ার কথা বলেন? কই, আগে তো কোনো দিন বলতেন না। বাজে কথা বইল না তো। কুপি বন্ধ কইরা ঘুমাইতে আসো। এই ঠান্ডার মধ্যে এমন পাতলা শাড়ি পইরা আসো কেন? ঠান্ডা লাগাইবা? কম্বল মুড়ি দিয়া ঘুমাও আর কুপি বন্ধ করো। কুপি বন্ধ না করি? আমার অন্ধকারে খুব ভয় লাগে, মনে হয় দেয়ালগুলো আমার দিকে আগায় আসে। খুব ভয় লাগে অন্ধকারে? এত বড় হইলা এখনো ছেলে মানুষই গেল না? অন্ধকারে ভয় পাও? গ্রামের মাইয়া হইয়া পানিরে ভয় পাও? এগুলা কোন ধরনের পাগলামি? আমি কি ইচ্ছা কইরা ভয় পাই নাকি? হামিদ উত্তর না দিয়ে চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যে কেউ শীতকাল বলে ভুল করতে বাধ্য। একটা প্রশ্ন করি আপনারে। কি প্রশ্ন? আমি সাজলে আপনি আমার দিকে তাকান না কেন? তুমি আবার সাজো কেন নাকি? আজকেও সাজছিলাম, কিন্তু আপনি তাকান নাই। আপনি না তাকাইলে আমি কার জন্য সাজমু? আমার কি সাজলেও ভালো লাগে না? কোনোদিন খেয়াল করি নাই, তবে লাইট কালার দিয়া সাজবা না। যেমন গোলাপি, সাদা, কালো। কালো গায়ের রঙে একেবারে ক্যাটকেটে করে এই সব রং। তুমি একটু অনুজ্জ্বল রং দিয়া সাজতে পারো। আজকে অনুজ্জ্বল রং দিয়েই চারু সাজাইয়া দিছিল, তাও আপনি দেখেন নাই। তবে আমার কি মনে হইতেছে জানেন? ফুল দিয়া সাজলে বেশি সুন্দর লাগে। আচ্ছা, আপনার পছন্দের ফুল কি? আমার? হুম, আমার পছন্দ যাই না তুমি কি করবা? ওই ফুল দিয়া সাজবা নাকি? যাই হোক, ওই ফুল দিয়া সাজলে কিন্তু আমি সত্যিই তোমারে খেয়াল করতে বাধ্য। যে কোনো মাইয়ারে রানীর মতো লাগে এই ফুল দিয়া সাজলে। সত্যি? অবশ্যই। আমি কি তোমারে মিথ্যা কইতাছি নাকি? ওই ফুল দিয়া যদি তুমি সাজো, তাইলে আমি তোমার দিকে তাকামু, আবার তোমার সাথে ছবিও তুলমু। আমার প্রশংসা করবেন না? ফাতেমা খানিক লজ্জা পেয়ে প্রশ্নটা করতেই উচ্চস্বরে হেসে উঠল হামিদ। হুম, তোমার প্রশংসাও করমু। তাহলে বলেন ওইটা কোন ফুল? পদ্ম ফুল। তুমি আবার একা একা নিতে যাইও না, আমারে বইলো আমি আইনা দিমু। তুমি তো আবার সাঁতার জানো না। একটা কথা কই, বলো। আমার না মাঝে মাঝে মনে হয় আপনি আমারে অনেক ভালোবাসেন, আবার মাঝে মাঝে মনে হয় আপনি একদমই আমারে ভালোবাসেন না। আপনি সব সময় এমন থাকতে পারেন না। কেমন? এই যে এখন যেমন। আচ্ছা, আপনি কি আমারে ভালোবাসেন? তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না, আপনি বলেন। ফাতেমার প্রশ্নে হামিদ নিজেও দ্বিধার শিকার হয়। আসলেই কি সে ভালোবাসে ফাতেমাকে? মাঝে মাঝে এক ধরনের তীক্ষ্ণ অনুভূতি সৃষ্টি হয় ফাতেমার জন্য, অন্য কারোর জন্য কখনো সেটা হয়নি। তবে এই অনুভূতি সাময়িক, সময়ের সাথে সাথেই হারিয়ে যেতে থাকে সেই অনুভূতি। আবার অনেক সময় পর ফিরে আসে সেটি, কোনো রকম শারীরিক আকর্ষণ ছাড়াই এই অনুভূতিটা কাজ করে। হামিদ নিজেও দ্বিধার মাঝে আছে, সে কি আসলেই আটকে গেছে এই কালো মেয়েতে? কি হইল, কথা বললেন না কেন? আমি তোমারে ভালোবাসি কি না জানি না, তবে তুমি আমার জীবনে কালাপদ্ম। আমার কালো পদ্ম বলছি বইলা ভাইব না অবহেলা করতেছি। এই কালো পদ্ম দুনিয়ায় একটাই আছে, আর সেই মহামূল্যবান কালো পদ্মটা শুধুই আমার, একান্তই ব্যক্তিগত আমার। ফাতেমার চক্ষুদয় অশ্রুসিক্ত হয়। না, এ জল কষ্টের না, একরাশ ভালোবাসা মিশে আছে এ অশ্রু জলে। এই প্রথমবার এত সুন্দর উপমা দিয়েছে হামিদ তাকে, নিজের প্রিয় ফুলের সাথে তুলনা করেছে। এইটাই কি বেশি নয়? আর কি চাওয়ার আছে এই দুনিয়ার কাছে? ফাতেমার আবারও মন খারাপ হয়। এটা যেমন প্রথম উপমা ছিল, এটাই বোধহয় শেষ উপমাও হবে। হামিদ কি আদেও আর কোনোদিন তার প্রশংসা করবে? পাখির কিচিমিচির আওয়াজে ঘুম ভাঙে ফাতেমার। হামিদকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল এতক্ষণ। হামিদ নিশ্চয়ই টের পায়নি। ফাতেমা যেন কাল রাতে আবারও নতুন করে আবিষ্কার করলো ভালোবাসায় পরিপূর্ণ এক হামিদকে। এই ছেলেটার বিভিন্ন রূপ, কতবার সে কত রকম আচরণ করে তা বোধ হয় তার নিজেরও জানা নেই। তবে ফাতেমা প্রতিরূপেই ভালোবাসে হামিদকে। হামিদকে যেমন সে ভালোবাসে, তেমনি তার ভালোবাসাটাকেও সে ভালোবাসে, আবার খারাপটাকেও ভালোবাসে। ভালো খারাপ মিলিয়েই তো মানুষ হয়। এলোমেলো হয়ে যাওয়া শাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয় সে। প্রতিবারই বিশেষ সময় কাটানোর পর হামিদের সামনে যেতে লজ্জাবোধ করে সে। এক সন্তানের মা হওয়ার পরেও সে লজ্জা এখনও অব্যাহত আছে। অপরদিকে হামিদের কোনো হেলদোলই নেই। ফাতেমার যে লজ্জা পাচ্ছে এইটাও সে বুঝতে পারে না।
ভালোই হয়েছে বুঝতে পারে না। এই ছেলে যা জিনিস বুঝলে নিশ্চয়ই ফাতেমাকে লজ্জা দিতে দিতে সে মেরে ফেলতো। ফাতেমা আলতো করে একটা চুমু দিল হামিদের কপালে, আর তারপর মেয়ের কপালে। প্রতিদিন সকালেই সে এটা করে, তার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন এটা। ভালোবাসা প্রকাশের এক নিজস্ব ধরন এটি। এই ভালোবাসাটা বোধ হয় চিরকাল অপ্রকাশিতই থাকবে। থাকুক না, অসুবিধে কি? সব ভালোবাসাই কি প্রকাশ পেতে হবে নাকি? ফাতেমা ধূসর রঙের একটা শাড়ি বের করে নিল। হামিদ বলেছে সে যদি পদ্মফুলে সাজে তবে হামিদ আর তার প্রশংসা করবে। হামিদের পছন্দসই আজ আবার সাজবে সে। কলঘর থেকে গোসল করে নিয়ে পায়ে গাঢ় করে আলতা পরল, মুখে সামান্য পাউডার লাগিয়ে হালকা রঙের লিপস্টিক পরল। হাতে কাচের চুড়ি চারুর কাছ থেকে নিয়েছিল। চোখে গাঢ় করে আঁকা কাজল। নিজেকে দেখে মুগ্ধ হলো ফাতেমা। অবশ্য হামিদ কখনো হয়নি। এবার ফাতেমা বেরিয়ে পড়ল পদ্মফুল খোঁজার উদ্দেশ্যে। সোনাদিঘির পাড়ে পদ্মফুল দেখেছিল সে। সোনাদিঘির রহস্য জানে না ফাতেমা? জানলে নিশ্চয়ই এই কাক ডাকা বলে সে সেখানে যেতে সাহস পেত না। দিঘিতে অনেক ফুল ফুটেছে, এত ফুল কেন? ফাতেমার জন্যই কি? তবে ফুলগুলো বেশ দূরে, আনতে ঝামেলা পোহাতে হবে। ফাতেমা কোথাও থেকে একটা গাছের ডাল জোগাড় করলো। যথাসম্ভব পানির থেকে দূরে থাকার চেষ্টা করলো সে। পানিতে বেশ ভয় তার। চারু বলেছিল ফাতেমার নাকি পানিতে ফোবিয়া আছে। ফোবিয়া কি তা জানে না ফাতেমা, কিন্তু কাউকে কখনো জিজ্ঞেস করা হয়নি। তবে এই ফোবিয়ার কারণেই ছোটবেলায় ফাতেমার সাঁতার কাটা শেখা হয়নি। না, ফুলগুলো একটু বেশি দূরে। ফাতেমা আরও 2 সিঁড়ি নেমে গেল। আর নামা যাবে না। এরপরে সিঁড়ি পানিতে নেমে গেছে এবং সে সিঁড়ি দারুণ পিচ্ছিল। একবার পা পিছলে গেলে সোজা উপরে। কিন্তু ফাতেমা হাজার চেষ্টা করেও একটা ফুল নিজের আয়ত্তে আনতে পারছে না। তবে সে কি ফিরে যাবে? ফাতেমা নিজ মনেই নিজেকে না বলল। মনে করল হামিদের মুখ। হামিদ বলেছে পদ্মফুলে সাজলে হামিদ তার প্রশংসা করবে, তার সাথে ছবি তুলবে। হামিদের একটু প্রশংসা পাওয়ার লোভে ফাতেমা সব করতে পারে, সব। সাধারণ মানুষের কাছে বোধ হয় এটা পাগলামি মনে হবে, কিন্তু ভালোবাসার মানুষটির কাছে প্রশংসা পাওয়া কতটা আনন্দের তা তারা উপলব্ধি করতে সক্ষম নয়। ফাতেমার মনে হচ্ছে হামিদের জন্য সে সব করতে পারবে, সব। সাধারণ মানুষের কাছে বোধ হয় এটা পাগলামি মনে হবে, কিন্তু ভালোবাসার মানুষটির কাছে প্রশংসা পাওয়া কতটা আনন্দের তা তারা উপলব্ধি করতে সক্ষম নয়। ফাতেমার মনে হচ্ছে হামিদের জন্য সে সব করতে পারবে, সব। ফাতেমা মনে সাহস নিয়ে এক পা এগিয়ে দিল সেই পিচ্ছিল সিঁড়িতে। এইবার কিছুটা ধরতে পারছে। আরেক সিঁড়ির নিচে নামতেই সহজেই সেটাকে হাতে পাওয়া যাবে। 2-3টা পদ্ম সহজেই চলে আসবে। ব্যাস 2-3টা হলেই হয়ে যাবে ফাতেমার। আজও প্রচণ্ড লজ্জা লাগবে তার হামিদের সামনে গিয়ে দাঁড়াতে। হামিদ যখন প্রশংসা করবে তখন বোধহয় সে খুশিতে পাগল হয়ে যাবে। উফ, কি লজ্জাজনক ঘটনা ঘটতে চলেছে। হামিদকে মনে করে আরেক পা এগিয়ে দিল নিচের সিঁড়িতে। এবার ফুলগুলো ধরা যাচ্ছে। লাঠির সাহায্যে ফুলগুলো সামনে এনে অত্যন্ত খুশি হলো ফাতেমা, কিন্তু অসাবধানতাবশত ঝুঁকে ফুলগুলো নেওয়ার সময় হঠাৎই পা পিছলে গেল ফাতেমার। হামিদের ঘুম ভাঙল সকাল 8টায়। লতা এখনও ঘুমিয়ে আছে, তবে ফাতেমাকে দেখা যাচ্ছে না। ফাতেমা বোধ হয় নাস্তা বানাচ্ছে, তাই এমন কিছু ভাবল না হামিদ। কলঘর থেকে হাত মুখ ধুয়ে রান্নাঘরে যেতেই দেখা গেল চারু একাই নাস্তা বানাচ্ছে। কী রে, তোর ভাবি কই? ভাবি কই মানে? ঘরে নেই? আমি তো আরও ভাবলাম ভাবি ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি। না, ঘরে তো নাই, বোধ হয় আশেপাশেই কোথাও। কেন, তোমার কি কিছু লাগবে? না, এমনি জিজ্ঞেস করতেছিলাম। নাস্তা হইছে? বসো, আমি খেতে দেই। ভাবির সাথে কয়েকজন প্রতিবেশীর বেশ সখ্যতা গড়ে উঠেছে। তাদের কোথাও আছে বোধ হয়। মাইয়া মানুষ আড্ডা পাইলে আর সারার নাম নাই। কে জানে কার বাসায় গেছে, কখন আসবো। চিন্তা করো না, চলে আসবে। চারু আসবে বললেও দুপুর গড়িয়ে যাওয়ার পরেও ফাতেমা এলো না। হামিদের রাগ দুশ্চিন্তায় রূপ নিতে লাগলো। এই গ্রামে তো মেয়েটা তেমন কিছু চেনেও না, তবে কোথায় গেল? চারু আর হামিদ ঠান্ডা মাথায় খুঁজতে বের হলো ফাতেমাকে। আশেপাশে সকল জায়গা দেখলো, ফাতেমাকে পাওয়া গেল না। বিকেল হতেই সকলের মাঝে অস্থিরতা দেখা যেতে লাগলো। সকলেই জানে ফাতেমা খুব বোকা ধরনের একটা মেয়ে, সে কোথায় যেতে পারে। সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করলো তাকে। গ্রামবাসীরাও কোথাও তাকে দেখেনি। চারু প্রথমে ব্যাপারটা গুরুত্ব না দিলেও এখন বেশ চিন্তা হচ্ছে তার। ভাইয়া, দিঘির পাড়গুলো দেখছো? ও পানিতে ভয় পায়, দিঘিতে চাইবো কেন? আমার মাঝে মাঝে মন খারাপ হলে আমি দিঘির পাড়ে গিয়ে বসে থাকি। হয়তো বাবিও গেছে। কিন্তু? আরে কিসের কিন্তু? দেখে আসতে তো সমস্যা নেই।
গ্রামে 3টা দিঘি, একটা পুরুষদের, একটা মহিলাদের আর একটা সোনা দিঘি। ওইখানে কেউই যায় না। হামিদ এবং চারুও 2টা দিঘি দেখে ফাতেমাকে পেল না। সকলে যখন সোনা দিঘির পাড়ে পৌঁছায় তখন সন্ধ্যা। সূর্য প্রায় পশ্চিমে হেলে পড়েছে। সোনা দিঘি পদ্ম ফুল পরিপূর্ণ। এরই মাঝে প্রস্ফুটিত আছে এক কালো পদ্ম। সেই নতুন পদ্মকে দেখে হামিদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এ কি দেখছে সে? দিঘির জলে কালো পদ্ম, হামিদের একান্ত ব্যক্তিগত কালো পদ্ম। মেঘে ঢেকে আছে সম্পূর্ণ আকাশ। আকাশে বাতাসে কান্নার ধ্বনি। ফাতেমার বাড়ির লোকেরাই কান্না করছে, অথচ বেঁচে থাকতে কেউ কখনো কোনো খবর নেয়নি তার। হামিদের কালো পদ্মের গায়ে আজ সাদা কাফন। হামিদ বলেছিল সাদা নাকি কালো গায়ের রঙে মানাবে না, কিন্তু ফাতেমাকে মানাচ্ছে। কি ভীষণ শুভ্র লাগছে তাকে। নিষ্পাপ পবিত্র কালো পদ্ম আজ সাদায় ঢেকে গেছে। হামিদ স্তব্ধ হয়ে বসে আছে চৌকিতে। এখনও যেন বিশ্বাস হতে চায় না তার। কেন সে পদ্মের নাম মুখে এনেছিল? ফাতেমাকে পদ্মের কথা না বললে তো আজ সে বেঁচে থাকতো। তবে কি ফাতেমা হামিদের ভালোবাসার জন্য এতটাই মরিয়া ছিল যে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে সে দ্বিতীয়বার ভাবেনি? মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। পানিতে ডুবে ফাতেমার মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু এই সাদা তো হামিদ চায় না। সে তো তার কালো পদ্মই ফেরত চায়। এই সাদার কোনো প্রয়োজন তার নেই। তবে কেন এতদিন অবহেলা করে এসেছে তাকে? লতা কান্না করে চলছে ফাতেমার কাছে যাওয়ার জন্য। চারু থামাতে পারছে না তাকে। এমনকি হামিদও পারছে না। যেই মেয়ে বাবা বলতে পাগল, আজ সে বাবার কাছেই থাকতে চায় না। সন্তান যতই বাবার ভক্ত হোক না কেন, দিন শেষে মাকেই তার চাই। এইটুকু মেয়ে কিভাবে থাকবে মা ছাড়া? ফাতেমাকে যখন পানি থেকে তোলা হয় তখন কি সুন্দর করে সেজেছিল সে। হামিদ রাতে ঠিক যেভাবে বলেছিল ঠিক সেভাবেই সেজেছিল ফাতেমা। কম ছিল শুধু পদ্মফুল। তবে ফাতেমার কি আদেও পদ্মফুলে সাজার প্রয়োজন ছিল? হামিদের এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি কেন শাস্তি বলছিলাম তোমারে পদ্মফুলে? আমি আগে কেন বুঝি নাই তুমি আমার পদ্মফুল? কিন্তু বলা হয় না। শোনার জন্য হামিদের কালো পদ্ম কই? হামিদ বাইরের কোনো পরপুরুষকে ভেতরে আসার অনুমতি দেয়নি। ফাতেমা অতি প্রয়োজন না হলে কখনো বাইরের পুরুষের সামনে যেত না। সেখানে তার মৃত্যুর পর কিভাবে পরপুরুষ তাকে দেখতে পারে? আর তাছাড়া হামিদের কালো পদ্ম অন্য কেউ দেখবেই বা কেন? হামিদ ধীর পায়ে এগিয়ে যায় ফাতেমার খাটিয়ার কাছে। চুপচাপ বসে তার এক হাত ধরে বলল, তুমি তো ভারী অভদ্র মাইয়া। একদমই আমার কথা শোনো না। আমি কি তোমারে কইছি আমারে রাইখা যাইতে? এত সাহস কই পাও যে তুমি আমারে রাইখা না ফেরার দুনিয়ায় চইলা যাও? একটুও ভয় হইল না তোমার? হামিদ নিজের চোখ বন্ধ করে ফেলে। সে নিজেই তো বলেছিল ফাতেমাকে মরে যেতে। ফাতেমা মরে গেলেও অন্য মেয়েকে বিয়ে করতে পারে। তবে আজ কেন এত তীব্র অনুভূতি হচ্ছে? কেন মনে হচ্ছে এই কালো মেয়েটা ছাড়া আর কাউকে জীবনে আনা সম্ভব না? তবে কি মানুষের প্রকৃতি এমন? থাকতে মূল্য দেয় না, অথচ হারিয়ে গেলে পাগল প্রায় দশা হয়। কিন্তু এখন যে কাঁদতে কাঁদতে মরে গেলেও মানুষটা আর ফিরে আসবে না। তীব্র অভিমান, অপূর্ব ভালোবাসা আর একরাশ অবহেলা নিয়েই যে সে বিদায় নিল আর দিয়ে গেল আকাশসম ভালোবাসা, যার মর্মতা হামিদ কখনো বুঝতেও পারেনি। ফাতেমা, তুমি আমারে জিজ্ঞেস করছিল না আমি তোমারে ভালোবাসি কিনা? তখন উত্তর দেই নাই। উত্তর তো জানতামই না। এখন শোনো, আমি ভালোবাসি তোমারে। তুমি বলছিলা না আমার ভালোবাসার জন্য তুমি সব করতে পারবা। এখন ওঠো। আমি তো বলছি আমি তোমারে ভালোবাসি। এবার তুমি নিজের কথা রাখো। ফাতেমা উত্তর দেয় না, ওঠেও না। হামিদের মনে হচ্ছে তার যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে আসছে। কি হইল? ওঠো না কেন? একবার ওঠো। এতদিন করা সব অবহেলার প্রায়শ্চিত্ত করমু আমি। রানীর হালে রাখমু, অনেক ভালোবাসমু। ওঠো তুমি। তোমারে মাটি দিতে দিব না আমি। আমার কালো পদ্ম আমার কাছেই থাকবো। তুমি তো আন্ধারে ভয় পাও। তুমি কেমনে ওই অন্ধকার ঘরে একলা থাকবা? আদেও কি কোনো লাভ আছে? থাকতে তো তাকে কখনো ভালোবাসোনি, প্রতিনিয়ত অবহেলা করে এসেছো। আর এখন তার যখন ফিরে আসার পথ নেই তখন ভালোবাসা দেখাচ্ছ। এইসব যা তা অভিনয় বন্ধ করো। আমার ভাবতেও ঘৃণা হয় তুমি আমার ভাই। তুমি মেরে ফেলেছো ভাবিকে, তোমার অবহেলা দিয়ে মেরেছো। এমনকি মৃত্যুর আগের দিনও যা তা শুনিয়েছ তাকে। তোমার আর নাজিমুদ্দিনের মাঝে কি পার্থক্য রইল বলতে পারো? দুজনেই এমন নারীদের খুন করলে যারা তোমাদের নিজেদের জীবন দিয়ে ভালোবাসে। আসলে রক্ত খারাপ তো, মানুষ কিভাবে ভালো আশা করা যায়?
তুই অন্তত আমারে ভুল বুঝিস না। তুই ভুল বুঝলে আমি কই যামু? বিশ্বাস কর, আমি সত্যিই চাই নাই এমনটা হোক। আমি চাই নাই সে এইভাবে চইলা যাক। সে মারা যাক তা চাওনি, অথচ তাকে কোনোদিন সুখে বাঁচতেও দাওনি। তোমরা সব পুরুষ এক, ভালোবাসার মূল্য দিতে জানো না। শেষ কয়েকটা দিন তুমি ভাবির সাথে কেমন আচরণ করেছ তার সবটাই লক্ষ্য করেছি আমি। কেন করেছিলে এমন? বিন্দিয়ার জন্য? তাহলে এখন কেন ভান করছো? রাস্তা তো পরিষ্কার হয়েই গেল, তাই না? অনেকক্ষণ যাবৎ মাথায় কথাগুলো ঘুরছিল চারুর। হামিদকে একা পেয়ে কথাগুলো বলতে সে ভুলল না। মনের কথাগুলো বলার এর চেয়ে ভালো সময় কি হতে পারে? নিজের ভুল উপলব্ধি করতে হবে হামিদকে। যাকে বেঁচে থাকতে ভালোবাসনি, মৃত্যুর পর কিসের অনুভূতি তার জন্য? চারু দাঁড়ায় না সেখানে। হামিদকে আরও কিছু কথা শুনিয়ে চলে যায় সেখান থেকে। ফাতেমার কবরে মাটি দেওয়া হয়েছে ঘণ্টাখানিক আগে। সবাই চলে গেছে কবরস্থান থেকে। শুধু কবর থেকে কিছুটা দূরে বসে আছে হামিদ। গাছের সাথে হেলান দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে ফাতেমার কবরের দিকে। হামিদের কথায় মনোরমার পাশে কবর দেওয়া হয়েছে তাকে। অনেকক্ষণ একটানা চুপচাপ বসে থাকার পর হামিদ ধীর পায়ে এগিয়ে গেল মনোরমার কবরের পাশে। কেমন আছো মা? আমি কিন্তু ভালো নাই জানো। আমি মা ছাড়া যতটা কষ্ট করছি, আমার মাইয়াটারে তেমন কষ্ট পাইতে হইব? মা ছাড়া কি বাঁচা যায় কও? আমার মাইয়াটা যতটা না বাচ্চা, তার চেয়ে বেশি বাচ্চা ছিল আমার বউটা। ও প্রচণ্ড বোকা জানো মা, কিচ্ছু ঠিক মতন করতে পারে না। নইলে গ্রামের মাইয়া হইয়া কেউ কি পানিতে ডুইবা মরে বলো? পানিরে নাকি ভয় পাইতো, কি অদ্ভুত না? সেই ছোটবেলা থেইকা কত নদীতে ডুবাইছি তার হিসাব নাই। সে না অন্ধকারেও খুব ভয় পায়, একদম সহ্য করতে পারে না অন্ধকার। কিন্তু আমি তার জীবনটা অন্ধকারে ঢাইকা দিছিলাম। তারে একটা সুন্দর জীবন আমি দিতে পারতাম মা, কিন্তু আমি দেই নাই। তোমার পোলা হইয়াও একটা মাইয়ারে আমি অনেক কষ্ট দিছি। অনে আমার আর চারুর মতো কইরা দেখা রাইখো মা। ও ও তো তোমার মাইয়ার মতো নই। অন্ধকারে একা থাকতে ভয় পায়। তুমি সব সময় ওর সাথে থাইকো। আর ওরে বইলা দিও আমি অসময়ে ভালোবাসছিলাম আমার কালো পদ্মরে। তার শূন্যতা আমারে ভালোবাসতে শিখাইছে। ভালো তো তারে আগেই বাসতাম মা, কিন্তু আমি বুঝি নাই সে আমার এতই ভালোবাসতো। তার ভালোবাসায় আমি এতটাই পরিপূর্ণ ছিলাম, কখনো ভাবিই নাই আমারও তারে ভালোবাসা উচিত। সেও ভালোবাসা চায়। আর আইজ যখন বুঝলাম তখন অনেক দেরি হইয়া গেল। কিন্তু কী লাভ? ও তো জানবো না মা। চারু ঠিকই কয় জানো, আমি আসলে ওর যোগ্যই ছিলাম না। এত ভালোবাসা কি কখনো স্বাভাবিক মানুষ পায়ে ঠেলতে পারে মা? কও। আমার না অনেক কান্না পাইতাছে মা, কিন্তু আমি পারতাছি না। বারবার মনে হইতাছে ওর জন্য কান্দনের যোগ্যতাও আমার নাই। কেমনে থাকবো কও? ঝগড়া লাগলেই তো কইতাম তুই মইরা যা, তুই মরলে আমি বাঁচি। এখন কোন মুখে তার বিরহে চোখে জল ফেলমু? আমি সময় থাকতে কেন বুঝলাম না মা? আচ্ছা, এটা কি স্বপ্ন হইতে পারে না? একটাবার আমারে সুযোগ দেওয়া যায় না ভুলের প্রায়শ্চিত্তকরণের? কও না মা, যায় না? একবার খালি সুযোগ পাই, আর কোনো দিন আমি তারে অবহেলা করবো না। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে এইগুলা যেন শুধুই এক স্বপ্ন হয়, আর এখনই ভেঙে যাক এই সর্বনাশা ঘুম। কিন্তু ঘুম ভাঙে না, এইসবও স্বপ্ন হয় না। চোখে বাদ দিয়ে রেখেছে ঠিকই, কিন্তু অন্তরের বাদ ভেঙে গুড়িয়ে গেছে অনেক আগেই। সে হারিয়ে ফেলেছে নিজের কালো পদ্মকে, এমন মহামূল্যবান কালো পদ্ম, যে কালো পদ্ম তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে আজীবন। সন্ধ্যা ছাড়িয়ে রাত নেমেছে ধরণীর বুকে। হামিদ কুপি জ্বালিয়ে রাখলো কবরের পাশে। অন্ধকার ভয় লাগে না তোমার? আলো দিলাম, ভয় পাইও না, আমি আছি। হামিদের আরও একবার আফসোস হয়, বেঁচে থাকতে সে কখনো ফাতেমাকে বলেনি ভয় পেও না, আমি আছি। অথচ ফাতেমা বোধ হয় প্রতিবার ভয় পেলে হামিদের কাছে আসতো। এ কথাটাই শুনতে হামিদ কতক্ষণ এভাবে বসেছিল সে নিজেও জানে না। কিন্তু সিফাত যখন তাকে নিতে এলো তখন প্রায় মধ্যরাত। হামিদ ঘরে প্রবেশ করতেই বুকের ভিতর হাহাকার করে উঠল। কি ভীষণ খালি খালি লাগছে ঘরটাকে। কেউ নেই, কিচ্ছু নেই। লতাকে সম্ভবত চারু নিয়ে গেছে। হামিদ নিজের শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে মারল। কোনো মতে বিছানায় বসে মাথার চুলগুলো দুহাতে চেপে ধরল। এ কেমন অস্থিরতা বোধ। হামিদের ইচ্ছে হচ্ছে ওর আয়ুর অর্ধেকটা দিয়ে হলেও যেন ও বাঁচিয়ে তোলে ফাতেমাকে। সৃষ্টিকর্তা কেন কেন এমন সুযোগ দিল না? কেন নিজ ইচ্ছায় একজন আয়ু অন্যজন দেওয়া যায় না? কালো পদ্মর এই হাজার হাজার স্মৃতি কিভাবে ভুলে যাবে সে? কেন শুকিয়ে গেল পদ্ম ফুল? অবশ্য শুকোনোরই কথা। পৃথিবীর সবচেয়ে মূল্যবান পদ্মটি ছিল হামিদের।
পৃথিবীর একমাত্র কালো পদ্ম, কিন্তু কালো বলে সেই পদ্মকে অবহেলা করেছে হামিদ। সঠিক জিনিসের মূল্য সে দিতে পারেনি, তবে পদ্ম কেন শুকাবে না? ঘরে কুপি জ্বলছে, মৃদুমন্দ আলো। হামিদের মনে পড়ে কালো রাত্রের কথা। কালো ফাতেমা ছিল এখানে, আর আজ সে শুধুমাত্র এক স্মৃতি। অন্ধকারে ভয় পেয়ে বাতি না নেবানোর অনুরোধ করেছিল সে। ফাতেমা কিভাবে থাকবে সেই অন্ধকার কবরে? হামিদ মনে প্রাণে চেষ্টা করছে ঘুমিয়ে যেতে। মনে হচ্ছে যেন ঘুম ভাঙলেই দেখা যাবে সব স্বপ্ন, আর ফাতেমা জাগিয়ে তুলবে তাকে। আর একবার ফাতেমা তাকে জাগিয়ে দিক, আর কখনো ফাতেমাকে অবহেলা করবে না সে। হামিদ কোনো মতে শুয়ে পড়ল, তবে ঘুম আসছে না। বিছানাটা কেমন খালি খালি লাগছে। কাল রাত অবধি এখানে ওর স্ত্রী ছিল, ওর মেয়ে ছিল, কিন্তু আজ সে একা। কি ভীষণ দুর্বিষহ রাত এইটা। ঘুমোতে যাওয়ার আগে ফাতেমা আবদার করতো তাকে বুকে নিয়ে ঘুমানোর জন্য। আজ কেউ আবদার করছে না। কেন কেন করছে না? হামিদ তো সবসময় ফাতেমার কথা শুনতো, তবে আজ যখন ও নিজ থেকে ফাতেমাকে বুকে নিয়ে ঘুমাতে চাইছে, তখন সে নেই। হামিদ শক্ত করে জড়িয়ে ধরল ফাতেমার বালিশখানি। এখনও ফাতেমার গন্ধ মিশে আছে এই বালিশে। মনে হচ্ছে যেন ফাতেমাকেই জড়িয়ে ধরে আছে সে। হামিদ চোখ বন্ধ করে এক ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ল। হামিদ আজ কাঁদেনি। পুরুষ মানুষদের তো কাঁদতে নেই, কিন্তু নিজের সাথে কতটা যুদ্ধ করা যায়? দিন শেষে এসে সে হেরে যায় নিজেরই কাছে। চোখ থেকে অনবরত অশ্রু ঝরে চলছে। হামিদের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বালিশের মুখ গুজে কেঁদে চলেছে হামিদ। তার সহ্য হচ্ছে না এই বিচ্ছেদ। কালো পদ্মর বিরহের পাগল প্রায় হয়ে গেছে সে। কালো পদ্ম কেন বিরহের নাম? কালো পদ্ম শুধু তোমারই লাগি, আমার সুখ আজ হারাম। হামিদ হাজার চেষ্টা করেও ঘুমাতে পারছে না। হামিদ আসার সময় ওই ওষুধপত্র নিয়ে এসেছিল। গ্রামে ফার্মেসি পাওয়া যাবে না, কারোর কিছু হলে লাগতে পারে। হামিদ সেই ওষুধের বক্সে তন্ন তন্ন করে খুঁজে চলেছে ঘুমের ওষুধ। বরাবরের মতো এবারেও হামিদের ভাগ্য সুপ্রসন্ন, পেয়েও গেল সে ঘুমের ওষুধ। কোনো কিছু না ভেবেই 2টা ঘুমের ওষুধ খেয়ে নিল। সে এখন শুধু একটু ঘুমাতে চায়। বক্সটা ব্যাগে রেখে উঠতেই যাবে, এমন সময় চোখে পড়ল একটি ডায়েরি। ডায়েরিটা ফাতেমার। এইটা নিয়ে কখনো বিশেষ কোনো কৌতূহল দেখায়নি হামিদ, তবে আজ বেশ দেখতে ইচ্ছে হলো। এখানে কি হামিদ সম্পর্কে কিছু বলেছে ফাতেমা? ফাতেমার অবশ্য ডায়েরিতে লেখার কথা নয়। 7ম শ্রেণী অবধি পড়াশোনা করেই পড়াশোনার ইতি টেনেছে সে, আবার লিখতেও পারে। হামিদ ডায়েরিটা খুলল। বেশ সুন্দর হাতের লেখা। 7ম শ্রেণীর ছাত্রীর হাতের লেখা এত সুন্দর তা জানা ছিল না হামিদের। প্রথম পাতাগুলো খালি, মাঝের কিছু পাতায় লেখা ফাতেমার পারিবারিক সমস্যাগুলো, আর তারপর আবার ফাঁকা। তারপর আবার কিছু পৃষ্ঠা পরে আরেকটা লেখা। হামিদকে উদ্দেশ্য করে লেখাটা। সম্বোধন করে কিছু লিখছি না আপনাকে। আসলে কি সম্বোধন করব ভেবে পাচ্ছি না। আপনাকে কি প্রিয় সম্বোধন করা উচিত? কিন্তু আপনি তো শুধুই আমার প্রিয় নন, প্রিয়র চেয়েও আরও বেশি কিছু। আপনি আমার নিজস্ব পুরুষ। অবশ্য কি সম্বোধন করলাম তাতে কিছু যায় আসে না, কারণ আপনি কখনো এই চিঠিটা পড়বেনই না। আমি জানি আপনি আপনার কাছে বিরক্তিকর, তবুও আপনি আমার কাছে ভালোবাসার চাদরে আবৃত এক পুরুষ, যার জন্য আমি বিনা দ্বিধায় নিজের জীবনটা দিয়ে দিতেও দ্বিধাবোধ করব না। আপনি যদি কখনো এই চিঠিটা দেখেন, আমি কিন্তু বেশ লজ্জা পাবো। একটা কথা জানেন, আমি যতই আঞ্চলিক ভাষায় কথা বলি না কেন, লেখার জন্য কিন্তু চলিত ভাষাই উত্তম। আমি জানি এটা দেখলেও আপনি হাসবেন। আপনি আমার জন্য রূপকথার রাজপুতের চেয়ে কম নন। জানেন, ছোটবেলা থেকে আমি খুব পোকাশোকা আর শ্যামবর্ণ একটা মেয়ে। আমাকে অবশ্য কেউ শ্যামবর্ণা বলে না, সকলেই কালো বলে। আপনিও বলেন। ছোট থেকে নিজের চেয়ে অধিক সুন্দরী মেয়ে দেখলে আমার হিংসে হতো। আমার মনে হতো সৃষ্টিকর্তা আমার প্রতি অন্যায় করেছেন। তিনি চাইলে আমাকেও সুন্দরভাবে বানাতে পারতেন। গায়ের রং কালো হলেও আমি কিন্তু রাজপুতদের মতোই স্বামী চেয়েছিলাম, কিন্তু রাজপুত তো দূর, আমাকে কেউই বিয়ে করতে চাইতো না। বিয়ের জন্য ছেলে দেখা শুরু হয় সেই ক্লাস 7-এ। তখন থেকেই পড়াশোনা বন্ধ। ভাবির কথায় ভাই আমার পড়াশোনা বন্ধ করে দিল। ছোটবেলা থেকেই ভালো ছাত্রী ছিলাম, শিক্ষকদের প্রশংসাও পেতাম, কিন্তু ভাবির তা পছন্দ ছিল না। ভালো গানও করতাম, কিন্তু ভাবি গাইতে দিত না। কোনো এক অজ্ঞাত কারণে ভাবি আমাকে পছন্দ করতো না। আমিও ভাবতাম সব ভাবিরাই বুঝি ননদকে পছন্দ করে না। ঠিক করেছিলাম বিয়ের পর বরকে গান শোনাবো, কিন্তু আপনি কখনো আমার দিকে তাকানোর সময়ই পাননি। আর গান শুনবেন? বছরের পর বছর পাত্র দেখার পর ভাই যখন আপনার ছবি আমার হাতে দিয়ে বলল আপনার সাথে আমার বিয়ে হবে, আমি অবাক হয়ে তাকিয়েছিলাম আপনার দিকে।
কোনো মানুষ এতটা সুন্দর হতে পারে? আর এই সুন্দর ছেলে আমার মতো কালো একটা মেয়েকে বিয়ে করবে? আদেও সম্ভব কি? বিয়েটা হয়ে গেল আমাদের। আমাকে দেখে আপনি সারা রাতও বাসায় এলেন না। বোকা হলেও সেদিন বুঝেছিলাম আমার ভাগ্যে স্বামীর ভালোবাসা নেই। তবে মিথ্যে বলবো না, নিজেকে যতটা অবাকা ভেবেছিলাম ততটা ছিলাম না। আপনি আমাকে পছন্দ করতেন না, ভালোবাসতেন না, তাও কখনো অসম্মান করেননি, গায়ে হাত তুলেননি, কখনো পরনারীর প্রতি আসক্ত ছিলেন না। এই ব্যাপারে আমি সবচেয়ে খুশি ছিলাম। আমার আপনি আমার সাথে একটু ভালো আচরণ করলেও আমার কাছে তা ঈদের খুশির মতো মনে হতো। আমার জীবনের প্রতিটা ক্ষণে আপনাকে ভালোবেসে এসেছি আমি, আজীবন বাসবো। আপনাকে শতভাগ ভালোবাসি, বিশ্বাস করি ঠিকই, কিন্তু আপনার ভাগ আমি কিভাবে কাউকে দেব বলুন? আমার মৃত্যুর পর আপনি বিয়ে করবেন সেটা ভাবলেও আমার কলিজা শুকিয়ে যায়। আমার নিজস্ব পুরুষ কিভাবে পরনারীর কাছে সুখ খুঁজবে? যার প্রথম ও প্রতিটা স্পর্শ আমি ছিলাম, সেখানে অন্য কারোর রাজত্ব কিভাবে মানব আমি? আপনি যে আমার নিজস্ব পুরুষ, আমার মৃত্যু সহজ, কিন্তু আপনার ভাগ কাউকে দেওয়া কঠিন, ভয়ানক কঠিন। হামিদ স্তব্ধ হয়ে বারবার পড়ে চলেছে চিঠিটা। কি সুন্দর করে ফাতেমা লিখেছে নিজের মনোভাব। ইস, 2 বছরে একবারও তার গানটা শোনা হলো না, তার শখের ইচ্ছে পূরণ হলো না, শখের পদ্ম ফুলের মূল্য দেওয়া হলো না। হামিদ বিড়বিড় করে কোনো মতেই উচ্চারণ করলো, আমার শুকনো নদীতেও পদ্ম ফুল ফুটেছিল, কিন্তু আমি তার মূল্য দিতে পারি নাই। সকাল থেকেই চিৎকার করে কান্না করে চলেছে লতা। চারু হাজার চেষ্টা করেও তাকে থামাতে পারছে না। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর কারণে হামিদের ঘুম ভাঙল দেরিতে। বাসায় এখনও বেশ কিছু প্রতিবেশীরা আছেন। তারা চারুকে চুলায় আগুন ধরাতে নিষেধ করেছে। মৃত বাড়িতে 4 দিন অবধি আগুন জ্বালাতে হয় না। চারু প্রতিবাদ করে বলেছিল, মনোরমার মৃত্যুর পরেও আগুন সে জ্বালিয়েছিল। কই, কিছু তো হয়নি। তখন গ্রামবাসী নাজিমুদ্দিনের নতুন বিয়ের খোড়া যুক্তি দিয়েছিল। চারু কেমন যেন প্রতিবাদের শক্তি পাচ্ছে না। মনটা তার এমনিতেই আজ বিশেষ ভালো নেই। ফাতেমার সাথে আর কোনো কালেই এতটা সখ্যতা গড়ে ওঠেনি, কিন্তু তাও সে ভালোবাসত ফাতেমাকে। বিশেষ করে শেষ কিছুদিন যাবৎ ফাতেমা চারুকে নিজের সন্তানের মতোই যত্ন করেছে, ভালোবেসেছে। এই সহজ সরল মেয়েটার মায়ে পড়ে গিয়েছিল চারু নিজেও। কত হাজারবার ফাতেমার পক্ষ নিয়ে হামিদের কথা শুনিয়েছে, তার হিসেব নেই চারুর নিজেরও। তার উপর লতার কান্নাকাটি। টুনির মা দুধ গরম করে এনেছে লতার জন্য। চারু হাজার চেষ্টা করে খাওয়াতে পারছে না। কিছুক্ষণের মাঝেই হামিদের ঘুম ভাঙে। মেয়ের কান্নার আওয়াজে মুহূর্তে ছুটে আসে সে। হামিদকে দেখেই লতা ঠোঁট ফুলিয়ে তার কোলে গিয়ে একরাশ নালিশ জানাতে থাকে। তার ভাষা অবশ্য বুঝতে পারে না হামিদ। ফাতেমা থাকলে নিশ্চয়ই বুঝতো। কি হইছে আমার আম্মাজানের, কে বকা দিছে? একবার কও তারে মাইরা দিয়া দিমু। আম মাম মাম্মা মামস মাম্মা। লতার এই অর্থহীন কথার কিছুই বুঝলো না হামিদ। হঠাৎই কেন যেন মনে হলো লতা ফাতেমাকে খুঁজছে। দীর্ঘ 24 ঘন্টারও বেশি সময় মেয়েটার মা ছাড়া আছে। হামিদ একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মনে পড়ে যায় চারুর সেদিনের বলা কথাটি, ভাবির কিছু হয়ে গেলে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু তোমার মেয়েরই হবে। সেদিন কথাটা তেমন বিশেষ পাত্তা দেয়নি হামিদ, তবে আজ এভাবে তা বলে যাবে তা কখনো কল্পনাও করেনি সে। মা আসবে আম্মাজান, তুমি খাইয়া নাও, তুমি খাইলেই তোমার মা চইলা আসবো। কাল থেকে সমস্ত ঘটনাই লক্ষ্য করে চলেছে বিন্দিয়া। বেশ খারাপও লাগছে তার। ফাতেমাকে সে পছন্দ করতো না, কিন্তু তাই বলে সে কখনো চায়নি ফাতেমা মারা যাক। সবচেয়ে বেশি খারাপ লাগছে হামিদের বাচ্চা মেয়েটিকে দেখে। মায়ের জন্য কতটা পাগল হয়ে আছে মেয়েটি। আরও বেশি খারাপ লাগছে হামিদের চোখে ফাতেমার প্রতি ভালোবাসা দেখে। কই, আগে তো কখনো দেখেনি। নিজের এই মনোভাবকে নিজেকেই নিজে ধিক্কার জানালো বিন্দিয়া। ছি, কি জঘন্য চিন্তা ভাবনা। কই, ও তো এমন ছিল না। তবে আজ ওর কি হয়ে গেল? ভালোবাসা কি ওকে এতটাই নিচে নামিয়ে দিল যে একজন মৃত ব্যক্তিকেও হিংসে করছে? এত মানুষের ভিড়ে কেউই বিন্দিয়াকে আলাদাভাবে খেয়াল করছে না। হামিদ তো আরও আগে করছে না। এইটাই বোধ হয় ভালো হয়েছে। হামিদের চোখে চোখ রাখার সাহস আজ তার নেই। বিন্দিয়া অকারণেই নিজেকে এইসবের জন্য দায়ী করছে। আবার পরক্ষণেই মনে পড়ছে, অরি বা কী দোষ? ও তো কিছুই করেনি। ফাতেমার মৃত্যুর বেশ কিছুদিন কেটে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলেও হামিদ যেন কেমন হয়ে গেছে। ঠিকঠাক বাসায় আসে না, খাবার খায় না। দিনের বেশিরভাগ সময়ই কবরস্থানে বসে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সে ফাতেমার কবরের দিকে। মাঝে মাঝে আবার
বলে ওঠে, তুমি ভয় পাইও না, আমি আছি। মাঝে মাঝে সেই গাছের হেলান দিয়েই ঘুমিয়ে পড়ে সে। চারু, সিফাত কিংবা হিমেল তাকে সেখান থেকে তুলে আনে। মাঝে মাঝে নিজে নিজে কথা বলে, এমনভাবে যেন ফাতেমার সাথেই কথা বলছে সে। চারু চিন্তিত হয়, হামিদের অবস্থা খুব একটা ভালো না। হামিদের জন্য এখনও এখানে থাকাটা উচিত নয়। চারু হিমেলকে বলেছিল হামিদকে নিয়ে শহরে চলে যেতে, কিন্তু হামিদ রাজি হয় না। প্রধানত দুইটা কারণে রাজি হয় না। প্রথমত, চারুকে একা রেখে সে যেতে চায় না। আর দ্বিতীয়ত, ফাতেমা একা থাকতে ভীষণ ভয় পায়। তাকে একা রেখে কিছুতেই যাওয়া যাবে না। আর শহরের বাড়িটির প্রতি প্রতিটি কোণায় ফাতেমার হাজার হাজার স্মৃতি। সেই স্মৃতি নিয়ে কিভাবে বাঁচবে হামিদ? স্মৃতি সবসময় মানুষকে কাঁদায়, সেটা হোক সুখের কিংবা দুঃখের। আর এত সুখ স্মৃতির মাঝে হামিদ কিছুতেই থাকতে পারবে না। কিন্তু হামিদের এ অবস্থাও চারু মানতে পারে না। হিমেল আর সিফাতও হামিদকে নিয়ে চিন্তিত। এই কয়দিনে বেশ শুকিয়ে গেছে ছেলেটা। রাত জাগার ফলে চোখের নিচে কালো দাগ পড়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। চুল দাড়িও বেশ বড় হয়েছে। একদিন চারু খুব কৌশলে হামিদের ঘুমের মাঝে চুলদাড়ি কেটে দিয়েছিল। চারুর এই বাচ্চামূর্তে ফাতেমার মৃত্যুর পর প্রথম হেসেছিল হামিদ। অবশ্য সে মৃদু হাসি সাময়িকই ছিল, তারপর আবার যেমনটা তেমনই। সব সময়কার মতো কুপি জ্বালিয়ে কবরস্থানে বসেছিল হামিদ। ফাতেমার সাথে আজ নিজের সুখের ভাগ করতে এসেছে। হামিদ ধীর পায়ে ফাতেমার কবরের পাশে গিয়ে বসে বলল, জানো ফাতেমা, আজ আমার মাইয়া প্রথমবারের মতো আমারে বাবা কইয়া ডাকছে। আমার মাইয়াটা তোমাকে অনেক মিস করে জানো। সারাক্ষণ খালি কান্নাকাটি করে। তার কান্নার ভয়ে বাসায় যাইতে পারি না আমি। তুমি খুবই অসভ্য একটা মাইয়া। আমার উপর অভিমান কইরা এইভাবে চলে গেলা। একবারও নিজের মাইয়াটার কথা ভাবলা না। ফাতেমা উত্তর দেয় না। সেই শক্তি আর এখন নেই ফাতেমার। হামিদ চুপচাপ ফাতেমার কবরের পাশে শুয়ে পড়ল। ফাতেমা থাকলে নিশ্চয়ই বলতো, আমার একটু বুকে নিয়ে ঘুমাইবেন। হামিদ ঠিক তো কখন ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না, কিন্তু তার ঘুম ভাঙে চারুর ডাকে। হামিদ ভেবেছিল প্রতিবারের মতো এবারেও চারু রাগ দেখিয়ে বলবে, যাকে জীবিত অবস্থায় ভালোবাসনি, মৃত্যুর পর তার প্রতি আধিক্যতা দেখাতে হবে না তোমার। কিন্তু চারু এইবার এমন কিছু বলল না, চুপচাপ বাসার দিকে নিয়ে যেতে লাগলো তাকে। তুমি যে এভাবে সবসময় কবরস্থানে এসে বসে থাকো, সেইটা কি ঠিক? জানি না, সব কেমন তালগোল পাকায়া যায়। মনে হয় আমি পাগল হয়ে গেছি। আমি কি সত্যি পাগল হয়ে গেছি রে চারু? না, তুমি পাগল হওনি। পাগল কখনো বোঝে না সে পাগল হয়ে গেছে। এখনও সময় আছে, এসব কিছু থেকে বের হয়ে এসো, নইলে পাগল হয়ে যেতেও সময় লাগবে না তোমার। পাগলই বরং হইয়া যাই। পাগলের তো কোনো দুঃখ কষ্ট নাই। এই কষ্ট নিয়ে আর থাকতে পারতাছি না। অপরাধ বোধে শেষ হইয়া যাইতেছি আমি। কখনো ভালো আচরণ করি নাই তার সাথে। সে হাজার ভালোবাসার সত্ত্বেও তারে কেবল অবহেলা কইরা গেছি। আর আজ তারে হারানোর পর বুঝলাম নিজ পায়ে কেমনে কোড়াল মারছি আমি। কিন্তু এখন বুঝাও লাভ নাই। এখন কি আদেও এইসব করে লাভ আছে? নিজের জীবন নতুন করে শুরু করো। মেয়েটার জন্য ভালোভাবে বাঁচতে হবে তোমাকে। ভাবি তোমার হাসিটা খুব পছন্দ করতো, সেই হাসিটাই আবার ফিরিয়ে আনো নিজের মাঝে। বলা যতটা সহজ, আসলে সব তত সহজ না। যার সাথে হয় কেবল সেই বোঝে এইটা কেমন যন্ত্রণা। আমিও আগে কত মানুষের কত উপদেশ দিছি, অথচ নিজের ক্ষেত্রেই সেগুলো আর কাজে লাগাইতে পারতাছি না। একজন মানুষের ইচ্ছাশক্তি যতটা প্রবল হয়, সে ততই দ্রুত সব কাটিয়ে উঠতে সক্ষম হয়। আমার ইচ্ছাশক্তি প্রবল না, হতে হবে। হামিদ আর কথা বাড়ায় না, লাভ নেই। চারুর সাথে কথাই পারবে না সে। সারা শরীরে কবরস্থানের মাটি লেগে থাকায় হামিদ গোসল করে নিল। হাজারবার চেষ্টা করেও চারু কেবল অল্প কিছু খাওয়াতেই সক্ষম হলো তাকে। তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অনেক গোপনে নিজের ব্যাগ থেকে ফাতেমার একটা ফ্রেমে বাঁধানো ছবি সে বের করলো। ছবির কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু হামিদের কালো পদ্মের মুখটি স্পষ্ট। নিজের কিছু কিছু ব্যবহারে আজ আফসোস হয় হামিদের। কেমন আছো ফাতেমা? নিশ্চয়ই ভালোই আছো। আমার সব সুখ তোমারে দিয়া দিলাম, তাও তুমি সুখী থাকো। তোমার মনে আছে একদিন তুমি আমারে বলছিলা, ভাই আর বাবা হিসাবে আমি আদর্শ হইলেও স্বামী হিসাবে জঘন্য। আজ আমি তা হাড়ে হাড়ে টের পাইতাছি। আসলেই আমি দুনিয়ার সবচেয়ে খারাপ স্বামী। পদ্মফুলের কোনো ইচ্ছা আমি কখনো পূরণ করতে পারি নাই। তার শখগুলা কখনো জানতে চাই নাই। শখ জানলেও কখনো পূরণ করি নাই। তুমি খুব কইরা চাইতা তোমার সাথে একটা যেন আমার একটা ছবি হয়, কিন্তু আমি তুলি নাই ছবি। তোমারে অপমান করছি। আমার মুখে নিজের প্রশংসা শুনতে চাইতা, কিন্তু
আমিও সব সময় সবার কাছে শুধু তোমার দূর দুর্নামি কইরা আসছি। আসলেই আমি জঘন্য স্বামী। কতবার কত কথায় তোমারে কষ্ট দিছি তার হিসাব নাই। কি করলে তোমারে আরেকবার পাওয়া যাইব কও তো? আমি তোমারে আবার চাই, একবারের জন্য হইলেও চাই। তোমারে কইছিলাম না তোমার কবরের মাটি শুকাইলেও বিয়া করমু, কিন্তু দেখো আমি করি নাই। আমার মন কয় তুমি ছাড়া আমার জীবনে আর কেউ কখনো আসতে পারবো না। আমি তোমারই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমার হামিদ শুধু তোমারই থাকবো, তোমার নিজস্ব পুরুষ হইয়াই থাকবো। পরকালে কেউ আমার ভাগ চাইব না। তোমার আছে আমার জীবনে প্রথম স্পর্শ যেমন তুমি ছিলা, আমার জীবনের শেষ স্পর্শ তেমনি তুমিই থাকবা। আফসোস একটাই, আমার কালো পদ্ম ফুল তুমি কখনো জানতেও পারলা না আমি তোমারে ঠিক কতটা ভালোবাসছিলাম। এই জন্মের ভালোবাসাটা না হয় পরকালেই তোমার পাওনা রইল। একবার তোমার কাছে আসি, সবটা ভালোবাসা বুঝাইয়া দিমু তোমারে, তুমি দেইখা নিও। ভালোবাসি আমার একান্ত ব্যক্তিগত কালো পদ্ম। পারো তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট তোমার এই স্বামীটারে মাপ কইরা দিও। ফাতেমার মৃত্যুর পর প্রায় 2 মাস কেটে গেছে। সব কিছুই মোটামুটি ঠিক হয়ে এসেছে, তবে ঠিক হতে পারেনি হামিদ। আজও কালো পদ্মতেই আসক্ত। এত ভালোবাসা কবে জন্মালো তার প্রতি? এই কয়দিনে বিন্দিয়া একবারও আসেনি হামিদের সামনে, কিন্তু এইবার আর কোনো সুযোগ নেই। বিন্দিয়া সরাসরি এসে হামিদের পা চেপে ধরল। হামিদ অনুভূতিশূন্য মানুষের মতোই বসে রইল। বিন্দিয়ার প্রতি প্রচণ্ড রাগ তার। এই মানুষটার জন্যই শেষ কয়েকটা দিন ফাতেমাকে প্রচণ্ড রকম অবহেলা করেছে সে। দোষ অবশ্য বিন্দিয়ার একার ছিল না, দোষটা তারও ছিল। সে কেন এই মেয়ের কথায় চলে আসবে, তাই বিন্দিয়ার উপর কোনো রাগ দেখাচ্ছে না। এই মেয়েটার চেয়েও তো বড় দোষী সে নিজেই। হামিদ ভাই, আপনি কিছু একটা করেন, আমি বাঁচবো না আপনারে ছাড়া। কালকে আমারে দেখতে আসবো, সব ঠিকঠাক হইলে বিয়েও হইয়া যাইব। আপনি কিছু একটা করেন। কি করমু, চাচিরে রাজি করামু যেন তোমার বিয়া এমনি না দিয়া ধুমধামের সাথে দেয়? না, আপনি মাইরে বলবেন আপনি আমারে বিয়া করতে চান। আমি আপনারে ছাড়া কাউরে বিয়া করবো না হামিদ ভাই। আমিও তোমারে বিয়া করবো না। কেন করতেছেন আমার সাথে এমন? আপনি তো জানেন আপনারে ছাড়া অন্য কেউরে বিয়া করণের কথা আমি ভাবতেও পারি না। আপনি যদি আমারে না মাইনা নেন, তাহলে গলায় কলসি বাইন্দা নদীতে ডুইবা মরা ছাড়া আমার আর কোনো পথ নাই। হামিদ হঠাৎই দাঁড়িয়ে গেল। কিছু মুহূর্ত চুপ থেকে ঘরের ভেতরে চলে গেল সে। অতি শীঘ্রই ঘর থেকে একটা কলস আর একটা দড়ি বের করে বিন্দিয়ার সামনে রেখে বলল, গলায় কলস বাইন্দা নদীতে ডুইবা মরবা, কিন্তু তোমার কাছে তো কলস বা দড়ি নাই, তাই এগুলান নিয়া আসলাম তোমার তোমার সুবিধার জন্য। যাও তাড়াতাড়ি নিয়া নদীতে ডুইবা মরো। তোমার মতো মাইয়ার এই সমাজে প্রয়োজন নাই। বিন্দিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে রইল হামিদের দিকে। সে কল্পনাও করতে পারেনি হামিদ এমন কিছু বলবে বা করবে, কিন্তু হামিদ এমন কেন করছে? ফাতেমা তো আর বেঁচেও নেই। এতটা পাষাণ কেন হইতেছে না হামিদ ভাই? একটু দয়া করেন আমার উপর। আমি বাঁচতে চাই। তুমি বাঁচো কি মরো তাতে আমার কিছুই যায় আসে না। বাসায় যা বিন্দিয়া, বিয়ের আগে এখানে সেখানে ঘোরা উচিত না। সবাই বলে তাতে নাকি নজর লাগে। তোর বিয়েতে কিন্তু আমি তোকে সাজাবো, তুই মানা করতে পারবি না। চারু এমন করিস না আমার সাথে। তুই অন্তত আমারে বোঝার চেষ্টা কর। জমিদার বাড়ির ছেলের সাথে বিয়া ঠিক হইছে আমার। বিয়াটা হয়ে গেলে আমি বিষ খামু চারু। তোর ভাইয়ে তো তোর কথা সব শুনে, একটু বোঝা তোর ভাইরে। আমার ভাইয়ের নিজস্ব একটা জীবন আছে, তার যেমন ইচ্ছে নিজের জীবন তেমন ভাবেই সাজাবে সে। বিয়েটা করে সে বিয়েটা করে নে বিন্দিয়া, তবে সাবধানে থাকিস। ও বাড়ির সবাই যেমন খারাপ না, তেমনি সবাই কিন্তু ভালোও না। আর আমার ভাইয়ের আশা ছেড়ে দে। সে একবার যে সিদ্ধান্ত নেয় তাতে অটুট থাকে। আমরা 2 ভাই বোন একই রকম বিন্দিয়া, আমাদের মনে মায়া দয়া নেই। কোথাও না কোথাও বাবার ছায়া পেয়েছি আমরা দুজনেই। তোর প্রতি আমারও মায়া হচ্ছে না, আমার ভাইয়েরও কি মায়া হবে? আমার প্রতি তোর মায়া হইতেছে না? সত্যি বলতে হচ্ছে না, করুণাও হচ্ছে না। আমরা মানুষ বিন্দিয়া, আর মানুষ কখনো নিখুঁত হয় না। আমরাও নিখুঁত না। আমাদের মন পাথরের মতো শক্ত, সেখানে কারোর প্রতি সহজে মায়া জন্মায় না। জীবনে অনেক ভুল করেছি, কিন্তু কখনো সর্বস্ব দিয়ে অনুতপ্ত হয়নি। তবে ভাইয়া হয়েছে, ভাবির প্রতি করা প্রতিটা অন্যায়ের প্রতি সে অনুতপ্ত হয়েছে। আমরা যেমন সহজে কাউকে ভালোবাসি না, তেমনি একজনকে ভালোবাসলে নিজেদের সবটা দিয়ে ভালোবাসি।
তাই বলছি, আমার ভাইয়ের মনে তুই জায়গা করতে পারবি না? বিয়ে করে সুন্দর মতো সংসার কর। চারুর কথার প্রভাবে নাকি অপরাধ বোধে সেটা ঠিক বোঝা গেল না, তবে বিন্দিয়া জীবনটা জাবিনকে বিয়েটা করিয়ে নিল। ছেলেটা ভালোই, শহরে থেকেছে অনেকটা সময়, আবার গ্রামেও থেকেছে। সে যেমনি শহরে ভাষায় কথা বলতে পারে, তেমনি গ্রামীণ ভাষায়ও কথা বলতে পারে, সকলের সাথে মিশে যেতে পারে দ্রুতই। বিন্দিয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাবিনকে মেনে নেওয়ার। হয়তো কিছুদিনের মধ্যে মেনেও নেবে। মানব মন বড়ই অদ্ভুত। যেসব কাজ আজ অসম্ভব বলে মনে হয়, সময়ের ব্যবধানে সেসব কাজই হয়ে ওঠে খুব স্বাভাবিক। তবে পুরনো দীর্ঘশ্বাসটি কোথাও না কোথাও রয়েই যায়। হামিদ সোনাদিঘির পাড়ে দাঁড়িয়ে থাকে। এখনো জল পদ্মে পরিপূর্ণ। পদ্ম কি কম ছিল যে হামিদের একটা মাত্র পদ্মকেও সে গ্রাস করে নিল? হামিদ ভাবে নিজের ছোটবেলার কথা। ছোটবেলায় ভালো ছিল, বড় হওয়ার এই কষ্ট আর সহ্য হয় না তার। কি সুন্দর 150 টাকা বেতনে কাজ হয়ে যেত তার। অবশ্য হতো না, সে শুধু হেলাফেলায় সময় কাটানোর জন্য ওই কাজটা বেছে নিয়েছিল। যদিও বাইরে দেখা যাচ্ছে সে কাজ করছে, তবে তেমন কাজ সে করতো না। গ্রামে সব কিছুর দাম কম ছিল বিদায় হাত খরচ কোনো মতে চলে যেত। তখন টাকা ছিল না, কিন্তু সুখে ভরপুর ছিল জীবনটা। আর এখন হাজার হাজার টাকা মাসে আয় আয় করেও কিন্তু তাও মনে কোথাও একটু সুখ নেই। কালো পদ্মর সাথে সাথে সুখটা মরে গেছে তার। ইস, যদি আরেকটা বার ফিরে পাওয়া যেত পদ্ম ফুলটাকে। আরেকবার আবদার করতো, আমারে একটু বুকে নিয়ে ঘুমাইবেন। হামিদ নিজের সর্বশক্তি দিয়ে হলেও আঁকড়ে ধরতো নিজের কালো পদ্মকে। আর কখনোই যেতে দিত না, কখনো না। তোমার কাছে বিষাক্ত ভালোবাসার সংজ্ঞা কি সুহাসিনী? হঠাৎ এই প্রশ্ন করছেন শিহাব। এমনি জিজ্ঞেস করলাম। বিবেকহীন, যুক্তিহীন, আত্মসম্মান বর্জিত অনুভূতিকেই বিষাক্ত ভালোবাসা বলে। ঠিক যেমনটা আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি ভালোবাসেন অন্য কাউকে। নিজের আত্মসম্মানে বলি দিয়ে আমি আপনাকে ভালোবাসি, তবে আপনার ভালোবাসাটাও বিষাক্ত ভালোবাসা শিহাব। কারণ আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না। এইটাও কিন্তু একটা বিষাক্ত ভালোবাসা। ঠিকই বলেছ সুহাসিনী, আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। এইটা পৃথিবীর বিষাক্ততম অনুভূতি। বুকটা হাজারো কষ্টে চৌচির হয়, মনের হাজারো খণ্ড হয়, কিন্তু যার জন্য হয় সে কখনো চেয়েও দেখে না। আর যদিও বা দেখে, তবুও তার মূল্য দেওয়ার সাধ্য তার নেই, কারণ সে ইতিমধ্যে অন্যজনে আসক্ত। শিহাব এক পলক সুহাসিনীর দিকে তাকিয়ে নিজের দৃষ্টি নত করে। সুহাসিনী যে কথাটা তাকে উদ্দেশ্য করেই বলেছে সেটা বুঝতে সময় লাগে না শিহাবের। তুমি বিয়েটা ভেঙে দাও সুহাসিনী, আমি তোমাকে যথাযথ মূল্যায়ন করতে পারবো না। মেয়ে হিসাবে তুমি শতভাগ পারফেক্ট, রূপে, গুণে, বুদ্ধিমত্তায় অনন্য। সেখানে আমার নিজেকেই তোমার অযোগ্য মনে হয়। আমি তো কখনো তোমাকে মন থেকে ভালোবাসতে পারবো না। রূপ, গুণ, বুদ্ধি এইসব থেকেই বা কী হবে শিহাব, যদি ভালোবাসার মানুষটি নিজের করতে না পারলাম? সবার তো আর সব ইচ্ছে পূরণ হয় না সুহাসিনী। আমি স্বর্ণলতাকে ভালোবাসি, তাকে পাবো না জেনেও ভালোবাসি। আমার ভালোবাসায় কোনো খাত নেই, কারণ আমি তাকে পাওয়ার জন্য ভালোবাসিনি, আমি তাকে পাবো না জেনেই ভালোবেসেছি। আমিও আপনাকে পাওয়ার জন্য ভালোবাসিনি শিহাব। তবে ভাগ্য যদি আমাকে আপনার সাথে মিলিয়ে দেয়, তবে আমি কেন ছাড়বো? তুমি বুদ্ধিমতী সুহাসিনী, এইসব বাচ্চামো তোমাকে মানায় না। তুমি যথেষ্ট ম্যাচিউর। আমার না আপনার স্বর্ণলতাকে দেখার খুব ইচ্ছে। সে ঠিক কতটা সুন্দরী যে তাকে ছাড়িয়ে আপনার মন মস্তিষ্ক অন্য কাউকে কল্পনা করতে জানে না। সে যথেষ্ট সুন্দরী সুহাসিনী, তবে আমাকে কেবল তার সৌন্দর্য আকৃষ্ট করেনি। সৌন্দর্যের মায়ায় পড়লে বোধ হয় অনেক আগেই তাকে ভুলে যেতাম। তবে আজও প্রতিদিন একটু একটু করে নতুনভাবে তাকে ভালোবাসি। আর এই 5 বছরে এমন এক মুহূর্ত নেই যখন আমি তাকে ভালোবাসিনি। 5 বছর আগে আমি যতটা তাকে ভালোবাসতাম, এখন তার চেয়েও অনেক বেশি ভালোবাসি। কিন্তু এই 5টা বছরে আমি একবারও দেখিনি আমার স্বর্ণলতাকে। তাকে শেষবার দেখেছিলাম কিছুদিন আগে, নিজের স্বামীর কাঁধে মাথা রেখে বসেছিল নদীর পাড়ে। আমার স্বর্ণলতা ভালোই অন্যের সাথে সুখে আছে, আমিও চাই সে সুখে থাকুক। আমার সবটুকু সুখ শুষে নিয়ে আমার ভালোবাসাটা সুখে থাকুক। তাহলে তার এই সুখ সহ্য করতে না পেরে বিয়ের তারিখ আগে বাড়িয়ে দিলেন কেন শিহাব? ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে তুলে দিতে সক্ষম এমন খুব কম মানুষই আছে দুনিয়ায়, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখার মতো সাহস কারণ নেই। তেমনি আমি জানি স্বর্ণলতা অন্য কারোর, আমি মেনে নিয়েছি, তবে স্বচক্ষে সেটা দেখার সাহস আমার মাঝে ছিল না।
তাই রাগের মাথায় মাকে বলে বিয়ের তারিখ সামনে এনেছিলাম। যখন রাগ কমে এলো তখন বুঝলাম কি সর্বনাশ ঘটে গেছে আমার দ্বারা। এখন আমার হাতে আর কিছু নেই। তুমি বিয়েটা ভেঙে দাও সুহাসিনী। না শিহাব, আমি বিয়েটা ভাঙবো না। আমি আপনাকে চাই, যে কোনো মূল্যেই চাই। তুমি আমাকে কখনোই পাবে না সুহাসিনী। হয়তো পরিস্থিতির চাপে মানিয়ে নেব, কিন্তু ভালোবাসাটা সম্ভব নয়। প্রতিটি মানুষের মনেই একটা বিশেষ জায়গা থাকে, আর ওই বিশেষ জায়গাটা কেবল একজন বিশেষ মানুষকেই দেওয়া যায়। আর আমি সেই জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছি। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব মানিয়ে নেওয়ার, কিন্তু আমি যদি মানিয়ে নিতে অক্ষম হই তবে আমি পালিয়ে যাব সুহাসিনী। বিয়ের আসরে বর পালিয়ে গেলে সেইটা নিশ্চয়ই তোমার কিংবা আমার কোনো পরিবারের জন্য সুখকর হবে না। ভালোবাসি আপনাকে শিহাব, সবটা দিয়ে ভালোবাসি। আপনার জন্য সব ধরনের কলঙ্ক মাথা পেতে নিতেও আমি রাজি শিহাব। তুমি ঠিকই বলেছিলে সুহাসিনী। বিবেকহীন, যুক্তিহীন, আত্মসম্মান বর্জিত অনুভূতিকেই বিষাক্ত ভালোবাসা বলে। আমাকে খোঁজার জন্য খুব তাড়া, তাই না অফিসার? সোজা গ্রাম অবধি চলে এলেন। ফোন নাম্বার ট্র্যাক করছেন? সিমের ডিটেলস বের করতে চাইছেন? আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। এই সব থেকে দূরে সরে যান। শুধু শুধু আমার শত্রুর সংখ্যা বাড়ানোর কোনো ইচ্ছে নেই। আর নিতান্তই যদি না সরতে চান তবে চলুন দেখা করা যাক। কাল সন্ধ্যা 7টায় মধুরোদ 7/5 পল্লীগীতি ফ্যাক্টরির সামনে। করবেন নাকি দেখা? আপনার বউয়েরও তো খুব শখ আমার সাথে দেখা করার। তো আশা করছি আসছেন। হোসেনের হোসেনের কাছ থেকে পাওয়া বসের নাম্বারটা সিফাত নিয়েছিল চারুর কাছ থেকে। সেই নাম্বারটা ট্র্যাক করতে পাঠানো হয়েছিল, কিন্তু 5 বছরে একটাবারের জন্য সিম কার্ডটি ওপেন হয়নি। আজ সরাসরি এমন একটা মেসেজের জন্য প্রস্তুত ছিল না সে। সিফাত বিলম্ব না করে সরাসরি চলে গেল চারুর কাছে। লতাকে ঘুম পাড়াচ্ছে সে। হামিদ কিছুটা দূরেই চেয়ারে বসে দেখে যাচ্ছে নিজের মেয়েকে। ফাতেমার সাথে মিল নেই চেহারার, তাও কেমন যেন ফাতেমার কথাই মনে করাচ্ছে মেয়েটা। বেলি ফুল, মধু রোড 7/5 পল্লীগীতি ফ্যাক্টরিটা কোথায়? অ্যাড্রেস তো আপনিই বলে দিলেন সিফাত। আমি আর কি বলবো? মানে আমি বলতে চাইছি জায়গাটা কোথায়। পাশের গ্রামে কোথায়? এই গ্রাম থেকে উত্তর পূর্ব দিকে 9 কিলোমিটারের মতো গেলেই পল্লীগীতি ফ্যাক্টরি। আপনি হঠাৎ সেই ফ্যাক্টরির কথা জিজ্ঞেস করছেন কেন? সেটা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে চারু। আমার জন্মেরও আগে ওই ফ্যাক্টরি বন্ধ পইরা রইছে, কোনো দিন খুলতে দেখি নাই। 22 বছর আগেও যেমন ছিল এখনও তেমনই পইরা আছে। হামিদ বলল। এর জন্যই তথাকথিত সেই বস আমাকে সেখানে দেখা করতে বলল। বস দেখা করতে বলেছে মানে? কোন বস? সিফাত হামিদ এবং চারুকে ক্ষুদ্র বার্তাটি দেখালো। চারু এই প্রথমবারের মতো আশার আলো দেখতে পেল। সেই তথাকথিত বসকে তার খুঁজতে হবে না, সে নিজেই ডেকে নিয়েছে নিজের মৃত্যুকে। এইবার সকল হিসেব হবে সমানে সমানে। নিজের জীবন দিয়ে হলেও চারু তার ভবলীলা শ্যাঙ্গ করবে। হামিদ চোখ মুখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শেষ অবধি চারু জানতে চলেছে সেই ভয়ঙ্কর সত্য। চারু কি আদেও সইতে পারবে সেটা? প্রস্তুতি গ্রহণ করুন সিফাত, কাল রাতেই আমরা সেখানে যাব। বাচ্চাদেরকে দেখবে, হিমেল দেখবে। ওই ভীতু এমনিও কোনো কামের না, উল্টাপাল্টা কিছু হইতে দেখলেই প্যান্ট ভিজায়া ফেলবো। এর চেয়ে ভালো সে এখানেই বাচ্চাদের সাথেই থাকুক। হামিদ বলল। কথাটা কিন্তু খারাপ বলনি হামিদ। অতঃপর কাজ সবটাই হলো পরিকল্পনা মাফিক। নির্দিষ্ট সময়েই তারা পৌঁছে গেল ফ্যাক্টরির সামনে। নিচতলায় কাউকেই দেখা গেল না। তিনজনেই সিঁড়ি বেয়ে দোতলায় উঠল, আর সেখানেই অপেক্ষা করছিল তাদের জন্য এক চমক। মোটা ভারী পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, বাহ, চলে এসেছো তবে। বলতে হয় সাহস আছে তোমাদের। আমার নরকপুরীতে তোমাদের আজ খুবই বাজেভাবে স্বাগত করা হবে। প্রস্তুত তো তোমরা? চারদিকে অন্ধকার ছিল এতক্ষণ। মুহূর্তেই লাইট জ্বলে উঠল। সম্পূর্ণ মুখমণ্ডল কালো মুখোশে আবৃত এক ব্যক্তি। তবে চারু জানে এই লোকটি বস নয়। বস আরও লম্বা, হ্যাংলা পাতলা, কিন্তু এই লোকটার পেটটা একটু মোটা। লম্বাও নয় তেমন। যদিও চেহারা দেখেনি, তবুও হাত পায়ের কিছুটা কুচকানো চামড়া দেখে অনুমান করা যায় লোকটা নিঃসন্দেহে 50 এইটা কি সেই বসের আন্ডারে কাজ করা কেউ? এবার লোকটা মুখোশ খুলতেই চমকে উঠল হামিদ আর চারু। কারণ এ আর কেউ নয়, বরং ছোট জমিদার সাহেব। আ আপনি? হামিদ বলল। হামিদের এখনো বিশ্বাস হচ্ছে না এইটাই সেই লোক। এই লোকটা নিতান্তই সহজ সরল ধরনের। হামিদের সাথে বেশ কয়েকবার কথাও হয়েছিল তার।
এই লোকের বেকুবের মতো কথাবার্তায় নিজ মনেই কতবার হেসেছে তার হিসেব নেই। কিন্তু এই লোক কিভাবে বস হয়? এটা কিভাবে সম্ভব? না, আপনি বস নন, হতে পারেন না। নিশ্চয়ই বোকা বানানোর চেষ্টা করছেন আমাদের। ভালোই ভালোই তাকে বের করে আনুন বলে দিচ্ছি, চারু বলল। আরে বাবা, আস্তে, এত চিৎকার করো তুমি? আমিই বস, আর তুমি যার কথা বলছো সে অবি, আমার ছেলে অবি। দেখা করবে তার সাথে? পরে পরে করো, আগে তোমাদের সাথে একটু কথা বার্তা বলি। চা নাস্তা করো, ততক্ষণে চলে আসবে অবি এবং স্মৃতি। ও, তোমাকে তো বলাই হয়নি, স্মৃতি তোমার বোন, বিশ্বজিতের বড় মেয়ে। স্মৃতি অবশ্য তোমাকে বোন বলে স্বীকার করে না। পৃথিবীর সবচেয়ে খারাপ পজিশনে তুমি থাকো, সেটাই তার লক্ষ্য। এই নারী চরিত্র সত্যিই ভীষণ অস্বাভাবিক। নইলে কোনো শত্রুতা নেই, কিছু নেই, সে কেন তোমার খারাপ চাইবে বলো তো? যাই হোক, অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছো, এখন একটু বসো। চা নাস্তা কিছু করবে নাকি? আপনার এখানে খেতে আসিনি আমরা। যাক বাবা, ভালোই হয়েছে। এখানে খাবার দাবারের ব্যবস্থাও নেই, দূরের দোকান থেকে কিনে আনতে হয়। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? এতগুলো চেয়ার আছে, বসে যাও কোনো একটায়, নইলে কিছুক্ষণ পর যা দেখবে তাতে তো এমন ধাক্কা খাবে যে আর উঠে দাঁড়ানোর জোর পাবে না। বাজে কথা বন্ধ করুন, ডাকুন অবিকে। বাব্বা, এত শখ অবিকে দেখার! এক রাতেই মায়ায় ফেলে দিয়েছে বুঝি? কথা বলেই ছোট জমিদার বিশ্রী একটা হাসি দিল। চারুর ষষ্ঠ ইন্দ্রিয় অবধি ঘৃণায় রাগে বিষিয়ে উঠল। ইচ্ছে করছে এখনই এই নরপিচাসটিকে থেকে মাথা আলাদা করে দিতে। কিন্তু চারু অপরাগ, এখনও অনেক কিছু জানতে হবে তাকে। লজ্জা করলো না আপনার সকলের সাথে এই ভালো মানুষের নাটক করতে? হামিদ বলল। লজ্জা থাকলে তো লজ্জা করবে। আরে বাবা, এইসব কাজে কি লজ্জা পেলে চলে নাকি? তুমি তো লজ্জা পেয়েই চলে গিয়েছিলে এখান থেকে। তো এখনও বোনকে বলনি বসকে? হ্যাঁ, আমার কথা হয়তো জানতে না, কিন্তু অবির কথা তো জানতে। বলো জানতে না? চারু এবং সিফাত দুজনেই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে হামিদের দিকে। দুজনের চোখেই খেলা করছে হাজারো প্রশ্ন। হামিদ নিজের চোখ বন্ধ করে নিল। চারুকে কিছু বলার সাহস তার ছিল না। হামিদের এই চোখ বন্ধ করে নেওয়া যেন আরও একবার সকল উত্তর দিয়ে দিল চারুকে। ধোকা, আরও একবার ধোকা দিলে তুমি আমাকে। হামিদ ব্যথাতুর চোখে চেয়ে রইল চারুর দিকে। সে হাজার চেষ্টা করেও এ কথা চারুকে বলতে সক্ষম হয়নি, তাই সিদ্ধান্ত নিয়েছিল চারু যা দেখার সরাসরি দেখবে। চারুর এমন প্রতিক্রিয়াতেও খুব একটা অবাক হলো না হামিদ। এইটাই তো হওয়ার ছিল। আসলেই সে দ্বিতীয়বার ঠকালো চারুকে। সয়ে গেছে ভাইয়া, এখন আর অবাক হই না। তবে ঠকানোর মাত্রাটা এবার অনেক বাড়িয়ে দিলে তুমি। একবারও ভাবলে না এই বোঝাটা আমার সইবে কি না? চারু, আমি সাহস পাই নাই তরে জানাইতে, কিন্তু বিশ্বাস কর, তরে ঠকানোর ইচ্ছা আমার ছিল না। আমাকে কেন বলনি হামিদ? সিফাত বলল। হামিদ কোনো উত্তর দেওয়ার আগেই ভেতরের ঘর থেকে বেরিয়ে আসে দুজন তরুণ আর তরুণী। চারু অবাক হয়ে চেয়ে থাকে তাদের দিকে। তারা যে চারুরই চেনা জানা কেউ, সেটা বুঝতে দেরি হয়নি তার। এমনকি এই মুখোশে আবৃত লোকটি তথাকথিত সেই বস। আচমকা অবি নিজের মুখ থেকে খুলে ফেলল মুখোশটি। চারু মাটিতে বসে পড়ল। তার ভেতরে কেমন ঝড় বয়ে চলেছে তা কল্পনা করতে পারছে না কেউ। মনে হচ্ছে যেন দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে। চারু এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিল এখানে আসে শিহাবকে দেখবে, কিন্তু চারু আর কিছু ভাবতে পারে না। কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করল, শাওন ভাই, তুমি তুমি বেঁচে আছো? অবি কিছু না বলে মুচকি এক হাসি দিল, মায়াবী হাসি যা দেখলে মুহূর্তের মাঝে মন জুড়িয়ে যেত চারুর। আজ সেই হাসি দেখে বিতৃষ্ণায় দম বন্ধ হয়ে আসছে তার। তুমি তুমি এত বড় ধোঁকা দিলে আমাকে? শুধু আমি নয়, হামিদও দিয়েছে। ও আগে থেকেই সবটা জানতো। চারু নিস্তব্ধ হয়ে যায়। জীবনটা আজ দ্বিতীয়বারের মতো ভীষণ শূন্য লাগছে। চারুকে চুপ থাকতে দেখে মোহিত কণ্ঠে শাওন বলে উঠল, কেমন আছো মায়াবিনী? চারুর চোখ থেকে আরও এক ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। এও কি সম্ভব? সব শেষে কি না? শাওন, তোমার ভাইয়ের বয়স তখন সম্ভবত 17। তাকে নিয়ে গিয়েছিলাম আমাদের নরকপুরীতে। দেখিয়েছিলাম শত শত মেয়ে, কিন্তু ভাইটা তোমার তখনও বেশ ছোট। নারী আকর্ষণ বুঝলই না, ভয় লজ্জায় পালিয়ে গেল। আমি তো ভেবেছিলাম হামিদ তোমাকে সব বলেই দেবে, এই বুঝি আমার প্ল্যান ফ্লপ হয়ে যায়। কিন্তু বেচারা এতটাই কনফিউশনে পড়ে গিয়েছিল যে এইসব ভাবতেও পারেনি।
তোমাকে বলা তো দূরে থাক, আসলে হামিদ নিজেও বেশ বোকা। সে শুধুই আমাকে সন্দেহ করে গিয়েছে, কিন্তু শতভাগ নিশ্চিত ছিল না এইটা কোনো কথা বলো? পানির মতো পরিষ্কার সব, আর হামিদ বুঝলই না। হামিদ অস্বস্তিতে মিয়ে যায়। সে সত্যিই সবটা নিশ্চিত জানতো না। শাওন চারুর সাথে এমনটা করতে পারে তা কল্পনাও করেনি হামিদ। তাই বারবার হিসেব গুলিয়ে যাচ্ছিল তার। পুরোপুরি নিশ্চিত না হওয়ার কারণে সিফাতকেও কখনো সত্যটা জানায়নি হামিদ। কি হামিদ, বলো তোমার আদরের বোনকে সবটা, বলো বলো। হামিদ চুপ করে রয়। শাওনকে চারু নিজের খুব ভালো বন্ধু বলেই মনে করেছে সবসময়। তার এমন জঘন্য রূপ কীভাবে মেনে নেবে? আদেও কি সম্ভব মেনে নেওয়া? বাদ দাও, তোমাকে বলতে হবে না, আমিই বলছি। বলবো নাকি? শাওন উত্তরের অপেক্ষা না করে নিজ থেকেই বলতে শুরু করলো। তোমাকে নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল চারুলতা। গোটা দেশে আমাদের আলাদা আলাদা ৮টি ভাগ রয়েছে। এক এক ভাগ এক এক কাজ করে, কিন্তু এই ৮ দলেরই কমন এক কাজ ছিল যাচাইকৃত সুন্দরীদের চিহ্নিত করে বিদেশে পাচার করা। মোট ১৩টি মেয়ে আমরা এভাবে সিলেক্ট করি। ১২ জনকে আমরা কাজে লাগিয়ে দিয়েছি। তুমি সর্বকনিষ্ঠ এবং একমাত্র মেয়ে যে সবটা জানার পর নিজের সর্বনাশ নিজের চোখে দেখবে। লাকি গার্ল। ১৩টা মেয়ের জীবন এভাবে নষ্ট করেছো তোমরা? প্রচুর করেছি, তবে ১২ জন অত্যধিক সুন্দরী। মেয়েরা সাধারণত খুবই সংকীর্ণ মনের হয়। তারা একাধিক পুরুষের শয্যাসঙ্গী কখনোই হতে চায় না। তাই মোটামুটি কৈশোরে পা দেওয়া মাত্রই তার সাথে একাধিক পুরুষের ঘনিষ্ঠতা তৈরি করা হয়। এক্ষেত্রে তুমি আবারও সৌভাগ্যবান যে কেবলমাত্র ৩ জনের সান্নিধ্যেই তোমাকে যেতে হয়েছে। আর বর্তমানে যাকে বিয়ে করেছো তাকেই নিজের পরিচয়ে বিয়ে করেছো তুমি। সব মিলিয়ে মাত্র ৪। বাকি ১২ জনের সাথে যা হয়েছে তা তুমি কল্পনাও করতে পারো না। তারা তাদের কুমারিত্ব হারায় নিজের পিতার কাছে। তারপর কোনোভাবে ভাই থাকলে সে, আর একাধিক ভাই থাকলে তো কথাই নেই। তারপর বিয়ে হয়, আর বিয়ের পর কি হয় সেটা তো তোমার জানাই। তুমি প্রচণ্ড সৌভাগ্যবান চারুলতা, প্রচণ্ড সৌভাগ্যবান। বিশ্বজিৎ শুরু থেকেই নারীলোভী ছিল, কিন্তু সে কখনোই তোমাকে ধর্ষণে রাজি হয়নি। এই প্রথম কোনো মেয়ের প্রতি সম্মান দেখেছিলাম তার চোখে। অবশ্য শয়তান শয়তানই হয়। সে নিজে না করলেও অন্য কেউ করার ইচ্ছা পোষণ করলেই বাধা দিত না। পিতৃত্ববোধ বিশেষভাবে ছিল তার মাঝে। বিশ্বজিৎকে দিয়ে যখন আর কোনো আশা থাকে না, তখন টার্গেট করি হামিদকে। হামিদের সাথে আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক ছিল আমার। সেই সুযোগেই তাকে একদিন নিয়ে যাই সুন্দরী নারীদের ডেরায়। কিন্তু মনোরমা সত্যিই ছেলেটাকে যোগ্য হিসেবে গড়ে তুলেছিল। মহিলার প্রশংসা না করে পারলাম না। সে আদর্শই হামিদ সেখান থেকে এক প্রকার পালিয়ে যায়, আর যোগাযোগ একেবারে বন্ধ করে দেয়। হামিদকে দিয়ে তোমাকে প্রহার করানোর তো দূরে থাক, মায়ের মৃত্যুর পর ও তোমার রক্ষক হয়ে আমাদের পুরো পরিকল্পনাটা আবারও ভেস্তে দিল। এই অবধি হামিদ সহ্য করতে পারল না। নিজের বোনকে নিয়ে এমন জঘন্য মনোভাব কোনো সুস্থ মানুষের সহ্য হবে না। চেয়ারগুলো থেকে হাতের কাছে থাকা একটা চেয়ার উঠিয়ে ছুঁড়ে মারল অবি ওরফে শাওনের দিকে। শাওন বোধ হয় প্রস্তুতি ছিল এমন কিছুর জন্য, তাই দ্রুতই কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই সরে যেতে সক্ষম হলো সেখান থেকে। ভাই, রক্ত এত গরম কেন? আস্তে ধীরে করো। আমি বললে তোমার বোনের এত প্রশ্নের উত্তর কে দেবে বলো তো? তবে যাই বলো, ১৩ জন মেয়ের মাঝেই সত্যিই সবচেয়ে সৌভাগ্যবান চারুলতা। খবরদার তোর ওই জঘন্য মুখে আমার বোনের নাম নিবি না। এই তুমি যত নষ্টের গোড়া ভাই তুমি। আমাদের প্ল্যান একে একে সব ফেল হলো তোমারই জন্য। আর সবচেয়ে বড় প্ল্যান ফেল হলো শিহাবের জন্য। এই শিহাবও না ভালোবাসার জন্য দুনিয়ার আর কোনো মেয়ে পায়নি। তবে যাই বলো না কেন, শিহাব সত্যিই তোমাকে ভালোবেসেছে। দুনিয়ার একমাত্র ছেলে যে তোমাকে সত্যিই নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আর বাকি রইল আরেক জঘন্য লোকের কথা। নিঃসন্দেহে সে তোমার জন্যেও জঘন্য, আর আমার জন্যেও জঘন্য। কে জানো? বিশ্বজিৎ। শেষ বয়সে এসে তার মনে হলো সে এইসব ঠিক করছে না। আমাদের বিরুদ্ধে প্রমাণ রাখতে সব লিখে রাখতে লাগলো একটা খাতায়। সাথে ছিল আমাদের একটা ছবি, কিন্তু অর্ধেকটা লিখতেই তোমরা তার ভবলীলা সাঙ্গ করে দিলে। আর সেই আধলেখা খাতাটা গিয়ে পড়ল শিহাবের হাতে।
তার কাছে আমি তো মারা গেছি। সে হন্য হয়ে খুঁজতে লাগলো ছোট জমিদারকে। আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল যে আমরা আগেই বুঝতে পেরে গিয়েছিলাম শিহাব জানতে পেরে গেছে অনেক কিছুই। ও, তোমাকে তো এক একজনের সাথে পরিচয় করানোই হয়নি। স্মৃতি, তোমার বড় বোন। স্মৃতির পরিচয় দিতে মুখ থেকে মুখোশ খুলে নেয় স্মৃতি। এলোমেলো স্ট্রেট হেয়ারগুলো ছড়িয়ে পড়ে চারদিকে। অত্যধিক সুন্দরী এ নারী। তবে চারু তার মুখ দেখে অবাকের শীর্ষে পৌঁছে গেল, কারণ এ কার কেউ নয়, বরং মিলি। সিফাত মাথায় একটু চাপ দিতেই মনে পড়ে গেল সেদিন শপিং মলে দেখা হয়েছিল মেয়েটার সাথে। হামিদ এখনও ভ্রুযুগল কুঞ্চিত করে মিলিকে চেনার চেষ্টা চালালেও খুব একটা সুবিধা করতে পারল না। চিনতে পারলে তো চারুলতা? তুমি তুমি কিভাবে আমার বোন হও? তুমি তো শিহাবের বোন, তাই না? আজব এক ক্যারেক্টার তুমি চারুলতা। এখন তুমি গবেষণা করতে বসে যাবে আমি কার বোন। আশা করি তোমার নরকে বসবাস করা দিনগুলো খুবই কষ্টের সাথে কাটবে। এই সুন্দরীদের দিয়ে অনেক কিছু করিয়েছি আমরা চারুলতা, তবে তোমার জায়গা কেবল পতিতাপল্লীতেই হবে। এইটা স্মৃতির ঠিক করা। হামিদ অনেকক্ষণ যাবৎ চারুর এই অসম্মান সহ্য করে গেলেও এইবার আর পারল না। মুহূর্তেই রড জাতীয় কিছু একটা নিচ থেকে তুলে ছুঁড়ে মারল সেটা অবির দিকে। অবি প্রস্তুত ছিল না বিদায় সেটা সরাসরি তার মাথায় গিয়ে আঘাত হবে, এবং হাতে বন্দুক থাকায় এলোমেলোভাবে সেটা এগিয়ে যায় হামিদের দিকে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ অবি নিজেও, কিন্তু এমন সময়েই সিফাত ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল হামিদকে, আর গুলিটা সরাসরি তার বুকের বাঁ পাশে গিয়ে আঘাত করলো। চারু চিৎকার করে উঠল সিফাতের নাম ধরে, দৌড়ে এগিয়ে গেল সেখানে। চারদিক রক্তে রঞ্জিত হয়ে গেছে ইতিমধ্যে। সিফাতের নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। কোনো মতে চারুকে বলল, আপনার সাথে অনেকে পথ চলার বাকি ছিল বেলিফুল, কিন্তু আফসোস তা হলো না। মেয়েটার খেয়াল রাখবেন বেলিফুল, আপনি ছাড়া ওর আর কেউ নেই। সিফাত, সিফাত, কি বলছেন আপনি? কিচ্ছু হবে না আপনার। আমি এখনই আপনাকে হসপিটালে নিয়ে যাব। লাভ নেই বেলিফুল, মানুষ নাকি মৃত্যুর আগে বুঝতে পারে তার মৃত্যু হবে। আমিও বোধহয় বুঝেছিলাম। আমি আমার সকল সম্পদ আপনার আর পুতুলের নামে করে দিয়েছি। যদিও পুতুলের নামে আগেও সব করা ছিল, কিন্তু আমি আপনার নামেও করে দিয়েছি। বাবার শখ ছিল একটা অনাথ আশ্রম দেবেন তিনি, আমি পূরণ করতে পারিনি, আপনি করবেন। আর শেষ একটা কথা বলতে চাইছি ভেলিফুল, আমি ভালোবাসি আপনাকে, প্রচণ্ড রকমের ভালোবাসি। আমার ভেলিফুল যেন কখনো অন্যের বাগানে শোভা না পায়। পরকালে আমি আল্লাহর কাছে চাইলে যেন খুব সহজেই আপনাকে পেয়ে যাই। অন্য কারোর সাথে যেন আমার তুলনা না হয়। কথাটা রাখবেন বেলিফুল? আমাদের একসাথে দীর্ঘ পথ চলা না হয় পরকালেই হবে। সিফাত, সব কিছু বলবেন না বেলিফুল। আমি জানি আমার সময় শেষ। অন্তিম মুহূর্তটা আমি আপনার বুকে মাথা রেখে কাটিয়ে দিতে চাই। ইস, আসার আগে কেন মেয়েটাকে একবার ভালো করে দেখে এলাম না বেলিফুল? কে জানতো এইটাই শেষবারের মতো মেয়েটাকে দেখা। আমার মেয়ের খেয়াল রাখবেন বেলিফুল, ওর মায়ের কুদৃষ্টি হতে বাঁচিয়ে রাখবেন। জানি সহজ নয়, তবে অসম্ভবও নয়। আপনি চারুলতা, আপনি সেই চারুলতা যে একাই নিজের শত্রু নিধনের ক্ষমতা রাখে, বুকে অসীম সাহস নিয়ে, যে কখনোই হার মানে না, কখনো না। না, না, আমি চারুলতা নই, আমি বেলিফুল, আপনার বেলিফুল, আপনার বেলিফুল। চোখ খুলে রাখুন সিফাত, কিচ্ছু হবে না আপনার, আপনার বেলিফুল বাঁচাবে আপনাকে। সিফাতের ঠোঁটে মুচকি হাসির রেখা ফুটে ওঠে, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে ভালোবাসার মানুষটির কুলে চারু এখনও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কাঁদতে পারছে না সে। নিজেকে কেমন অনুভূতিহীন পাথর লাগছে। চারু একবার সিফাতের কপাল ছুঁয়ে দিল, তারপর দুটো গাল, তারপর বন্ধ হয়ে যাওয়া দু চোখ। এলোমেলো চুল, তাজা গরম রক্ত। এই রক্ত যেন হাজার গুণ বাড়িয়ে দেয় চারুর রক্ত পিপাসা। আজ এখানে রক্তের বন্যা বইবে। হয় মরবে, না হয় মরবে, হয় মারবে, না হয় মরবে। আজ হবে সকল হিসাব। চারু সিফাতকে ছেড়ে উঠে দাঁড়াতেই অবি আর স্মৃতি এক ধরনের মাস্ক পরে নিল, আর সাথে সাথে এক ধরনের গ্যাস ছেয়ে গেল সম্পূর্ণ ঘরটি। চারু যেন অবাক হওয়ার ক্ষমতা ভুলে গেছে। রাগে দুঃখে তার ষষ্ঠ ইন্দ্রিয় অবধি কাঁপছে। তবে সে রাগ বেশিক্ষণ স্থায়ী হলো না। মুহূর্তের মাঝেই শিথিল হয়ে এলো সব কিছু। সে কখন মেঝেতে পড়ে গেল তা সে নিজেও ঠাউর করতে পারে না। আচ্ছা হামিদ, হামিদের কি হলো? ঠিক আছে তো? একটা চেয়ারের উপর বসে আছে চারু।
হাত পা সব বাঁধা। বস নামক সেই অজ্ঞাত লোকটি শাওন, সেটা দেখে স্তম্ভিত সে। চারুর বুকের ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। শাওন, শাওন এটা করেছে কিভাবে সম্ভব? আর শাওন যদি এসব করে, তবে ওর সামনে সেদিন কে মারা গিয়েছিল? আর শাওনে যদি বস হয়, তবে ছোট জমিদার কেন বলল তার ছেলে? আর মিলিই বা কেন নিজেকে স্মৃতি দাবি করছে? এমন সময়ে ঘরে প্রবেশ করলো অসম্ভব মায়াবী চেহারার এক যুবক। চারুর ভাবতেও ঘৃণা হচ্ছে, এক সময় এই ছেলেটাই ছিল তার কিশোরী বয়সের আবেগ। ছি শাওন ভাই, ছি! এত বড় জঘন্য খেলাটা খেলতে পারলে তুমি আমার সাথে? আমি শাওন নই, আমি অবি। চারু একরাশ ঘৃণার দৃষ্টিতে তাকালো শাওনের দিকে। নামটাও মিথ্যা ছিল। এখন কথা বলার সময় নেই চারুলতা। শুধু শুধু এইটুকু জেনে রাখা ভালো, শাওন তোমাকে ঠকায়নি। তোমার হাতে একটা লক করা আছে। আমরা তিনজনের কেউ একজন সেটা খুলতে পারবো, তবে আধা ঘন্টা সময়ের প্রয়োজন। আমি খুলে দেওয়ারও আধা ঘন্টা তুমি এখানে লক থাকবে, সিকিউরিটির জন্য রাখা হয়েছে। আর খুলে যাওয়ার পর দেখবে হামিদ পাশের রুমে আছে। তাকে কোনো রকম বাধা হয়নি। তাকে নিয়ে পালিয়ে যাবে এইখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাবে। আর কখনো এখানে আসবে না। মানে? শাওন চারুর কথার কোনো জবাব দিল না। চুপচাপ সে চারুর হাতের বাঁধনে কিছু একটা করলো। আধা ঘন্টা লাগবে খুলে যেতে। তারপর হামিদকে নিয়ে এখান থেকে চলে যাবে। হামিদ বোধ হয় এখন অজ্ঞান অবস্থায় রয়েছে। শাওন ভাই, কেন করলে এমনটা আমার সাথে? আমি শাওন নই, আমি অবি। শাওন আর অবি আমরা দুজনেই আলাদা দুজন ব্যক্তি চারুলতা। শাওন মারা গেছে তোমার সামনে, আর আমি বেঁচে আছি। মিথ্যা, মিথ্যা বলছো তুমি। মিথ্যা বলছি না। তুমি আমাকে ভালোভাবে দেখলেই বুঝতে পারবে সত্যটা। চারু একবার তাকালো অবির দিকে। হঠাৎই চারু শাওনের সাথে তার অমিল লক্ষ্য করলো। ছেলেটার গালে হাসলে টোল পড়ে, কিন্তু শাওনের পড়তো না। চারুকে দেখানোর জন্যই এই মুহূর্তে সে হাসছে। অবির কণ্ঠস্বর একটু মোটা, কিন্তু শাওনেরটা চিকন ছিল। অবি সম্পূর্ণ শুদ্ধ বাংলায় কথা বলছে, কিন্তু শাওন সেটা কখনোই পারতো না। তুমি শাওন ভাইয়ের যমজ ভাই? না, আমি তার ক্লোন। ক্লোন বোঝো তো? শাওনের থেকে ডিএনএ স্যাম্পল নিয়ে আমাকে তার ক্লোন হিসেবে তৈরি করা হয়েছে। তুমি যেই হও, আমার জীবন ধ্বংসের কোনো অধিকার দেওয়া হয়নি তোমাকে। তুমি কেন করলে আমার সাথে এমনটা? আমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ চারুলতা, তাই এসব করেছি। শাওনের শরীর থেকে ডিএনএ স্যাম্পল নিয়ে আমাকে তৈরি করা হয়। সেই ডিএনএ এর সাহায্যে আমার জন্ম হয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে। শিশুরা জন্মায় পবিত্র হয়ে, কিন্তু আমার জন্ম হয় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে আমার ভেতরে থাকা সব ভালো জিন সরিয়ে দিয়ে পৃথিবীর ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীদের জিন আমার ভেতর প্রবেশ করানো হয়। আর আমি জন্ম থেকেই বেড়ে উঠি জঘন্য মানুষ হিসেবে। আমাদের আলাদা করার জন্যই আমার গালে এঁটুল। বাজে বকা বন্ধ করো। মানুষের ক্লোনিং করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর জন্যই তো আমাদের কাছ থেকে মেয়েগুলোকে নেওয়া হয়েছিল। পৃথিবীর কাছে বর্তমানে তাদের আর কোনো অস্তিত্ব নেই। তাই তারা তারা থাকলো কিংবা মারা গেল, কিন্তু তাদের সাথে কি করা হলো তাতে কিছুই যাবে আসবে না। খারাপ আমি হইনি চারুলতা, খারাপ হয়েছিল আমার নিয়তি। আমার, তোমার, শিহাব, শাওন, মিলি, স্মৃতি, আমাদের সকলের নিয়তি আমাদের নিয়ে খেলেছে। আর ছোট জমিদারের সাথে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড কে ছিল জানো? আরও কেউ ছিল। হুম, সে তোমার খুবই সম্মানের একজন ব্যক্তি। কিন্তু আজকের পর থেকে তুমি আর তাকে সম্মান করতে পারবে না, কারণ তোমার জীবনের দুর্বিষহের কাহিনী তিনিই লিখেছিলেন। ভনিতা করো না, যা বলার সরাসরি বলো। কে সে? মাস্টার মশাই। মাস্টার মশাই? হুম, সেও আজ এখানেই আছে, তবে তোমার সামনাসামনি আসেনি। চারু যেন অবাক হতেও ভুলে যায়। এক মুহূর্তের জন্য মাথাটা চক্কর দিয়ে ওঠে। শেষ অবধি মাস্টার মশাই! এই লোকটাকে চারু কতটা সম্মান করত তা সে নিজেও কল্পনা করতে পারে না। আর সেই পথপ্রদর্শক মাস্টার মশাই কিনা এইসবের সাথে জড়িত। হ্যাঁ চারুলতা, তোমার মাস্টার মশাই এসবের সাথে জড়িত। তোমাদের 13 জনকে নিয়ে আমাদের অনেক রকমের পরিকল্পনা ছিল। তোমাদের কাজ হবে বিদেশে, তাই সেখানের মানুষের সাথেই তোমাদের মানিয়ে নিতে হবে। তোমরা সকলেই গ্রামের মেয়ে। টার্গেট ছিল তোমাদের বাবা মা। অত্যধিক সুন্দরী নারী কিংবা অত্যধিক সুন্দর পুরুষ, এদের সন্তানকেই প্রথম টার্গেট করা হয়। তারপর আসে যেসব দম্পতি স্বামী স্ত্রী দুজনেই দেখতে সুন্দর। এমন 100 জন কাপল ছিল আমাদের কাছে। যাদের বাচ্চা সবচেয়ে সুন্দর হবে তারাই ছিল টার্গেট।
বিশ্বজিতের সাথে সংযুক্ত ছিল এবং তোমার জন্ম হলো। বাকি 99 জন দম্পতির মাঝে 12 জন দম্পতির মেয়েরা বড় হলে আগুন সুন্দরী হয়ে উঠল। আর এভাবেই তারা নিজেদের অজান্তেই আমাদের প্ল্যানে সংযুক্ত হয়ে গেল। যেহেতু তোমরা সকলেই গ্রামের, তাই তেমন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তোমাদের সেভাবেই তৈরি করতে হতো। বিদেশে বড় বড় শিল্পপতিরা কখনোই গ্রাম্য ধরনের মেয়েদের লম্বা সময়ের জন্য নিজেদের রক্ষিতা বানায় না। তাই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের শেখার ব্যবস্থা করা হলো। আর সেই দায়িত্ব গ্রহণ করলো তোমার মাস্টার মশাই নিজেই। তুমি খেয়াল করেছো কি না বলতে পারছি না, তবে একটু মনে করো, মাস্টার মশাই কিন্তু সবসময় তোমাকে শুদ্ধ বাংলা কথা বলার জন্য জোর দিত। বাকিদের তুলনায় তোমাকে বেশি দিত। বাকিদের তুলনায় তোমাকে ইংরেজিতেও বেশি পারদর্শী করে তোলে মাস্টার মশাই। তুমি খেয়াল করেছো কি? তবে ঝামেলা বাদে অন্য জায়গায় গিয়ে আমরা না চাইতেও তোমার মাঝে প্রতিবাদী মনোভাব জাগ্রত হয়। আগের মেয়েগুলো কখনোই প্রতিবাদের সাহস দেখায়নি, কিন্তু তুমি ছিলে ভিন্ন রকম। যখন আমরা ব্যাপারটা বুঝতে পারি, সাথে সাথেও পড়াশোনা বন্ধ করে তোমার বিয়ে করিয়ে দেই জামাল হোসেনের সাথে। অবশ্য জামাল হোসেনের সাথে প্রথম দিকে তোমার বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই আমাদের ছিল না। কথা ছিল আমি শাওন হয়ে তোমাকে বিয়ে করব আর শাওনকে অন্য কোথাও সরিয়ে দেব। কিন্তু সেটাও হতে পারে না শিহাবের জন্য। তোমার উপর 24 ঘন্টা নজর ছিল আমাদের। তুমি শাওনের প্রতি দুর্বল হওয়ার পর সাথে সাথেই আমরা সেটা জানতে পারি, আর তখনই এ পরিকল্পনা করি। আমাদের পরিকল্পনা ছিল সাধারণ, শাওনের সাথে তোমার প্রণয়ের সম্পর্ক। একটা সময় পরে গিয়ে তোমরা বিয়ে করবে, আর সেই সময় শাওনকে সরিয়ে দিয়ে শাওনের জায়গায় তোমাকে আমি বিয়েটা করে নেব। অবশ্য নকল বিয়ে। আর তারপর সুযোগ বুঝে তোমাকে নিয়ে শহরে সেটেল হয়ে যাব। মানে শাওনের পরিচয়ে আমি তোমাকে গ্রাম থেকে শহরে আনবো। তার কিছুদিন সংসার করার অভিনয় করে নির্দিষ্ট দিনে তোমাকে পাঠিয়ে দেব তোমার নিজস্ব ঠিকানায়। অবশ্য বাকি 12 জন মেয়ের 10 জন কিন্তু প্রস্টিটিউট হয়েছিল, আর বাকি 2 জন গিয়েছিল ল্যাবে। পাগলা বিজ্ঞানীদের পাগলা এক্সপেরিমেন্টের জালে ফেসে যায় তারা। তবে স্মৃতি চায় তুমি প্রস্টিটিউট হও। কেন জানো? কিছুটা হিংসে, সুন্দরীরা নিজের চেয়ে অধিক সুন্দরীকে সহ্য করতে পারে না। তাই স্মৃতিও তোমার জন্য সর্বোচ্চ খারাপটাই চাইতো। আমাদের পরিকল্পনা সঠিকই এগোচ্ছিল। চারুলতা কিন্তু মাঝখানে শিহাব এসে সব লণ্ডভণ্ড করে দিল। শাওন তার ভাইকে বলেছিল মাকে রাজি করাতে, কিন্তু জমিদার গিন্নি আগে শিহাবের বিয়ে দিতে চান এবং ভুলবশত তিনি শিহাবের জন্য তোমাকেই খুঁজে বের করেন। সেটাই স্বাভাবিক। আশেপাশের 5 গ্রামে তোমার চেয়ে যোগ্য কোনো মেয়ে ছিল না। থাকবে কিভাবে? তোমাকে আমরা নিজ হাতে গড়ে তুলেছি। আমি অবশ্য তখন খুব ছোট ছিলাম। ছোট জমিদার আর তোমার মাস্টারমশাই এইসব প্ল্যান করেন, আর আমাকে নিজেদের সাথেই রাখেন। আমি বড়ই হই এসব শিখে। যাই হোক, যা বলছিলাম, শিহাব প্রথমবার তোমাকে দেখে পছন্দ করে ফেলে। মজিদ যেদিন তোমার উপর জোর খাটাতে চেয়েছিল, মজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তবে আমরা তাকে বাধা দিতে চাইনি, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল তোমাকে একাধিক পুরুষের ঘনিষ্ঠ করে তোলা। বিশ্বজিৎ তো রাজি হয়নি, আর হামিদের কথা তো বাদই দিলাম। তখন অবশ্য বুঝিনি, তবে এখন বুঝতে পারছি সেটা আসলেই খুব জঘন্য একটা কাজ ছিল। আর আমার পাপিষ্ঠ হাতেই আমি এইসব করেছি। শাওনের সাথে হামিদের একটা বন্ধুর মতো সম্পর্ক ছিল, তাই আমি শাওন হয়ে হামিদের কাছে গিয়েছিলাম। তাকে নিজেদের দলে টানতে চেয়েছিলাম, কিন্তু হামিদ পালিয়ে যায়। এরপর আর শাওনের সাথে সে যোগাযোগ করেই না। হামিদ আসলে আগেই সব জানতো, বুঝতো, কিন্তু বুঝেও অবুঝ হয়েছিল সে। শাওনের কথাটা শুনে তুমি যে ধাক্কাটা খাবে এইটা সে দিতে চায়নি তোমাকে। ও চেয়েছিল যা তুমি তুমি দেখবে সরাসরি দেখো, কিন্তু এত বড় আঘাত ও কখনোই তোমাকে দিতে চায়নি। শিহাব তোমার সাথে বিয়েটা ভেঙে দিলেও অসম্ভব রকমের অনুভূতি পুষে রাখলো নিজেরই ভেতর। ভালোবাসায় পুড়ে গেলেও ভাইয়ের মুখের হাসিটা ছিল তার কাছে মুখ্য। কিন্তু নিয়তিটা একবার দেখো, যে খুশির জন্য ও তোমাকে ছেড়ে গেল, সেই খুশিটাই তোমার হলো না। শিহাবের অনুভূতি বোঝার সাথে সাথে পরিকল্পনা পরিবর্তন করি। আমি যদি বলতাম চারুর শহরে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে আর সে আমাকে ছেড়ে পালিয়ে গেছে, সেটা সকলে বিশ্বাস করলেও শিহাব করতো না। যখন দেখলাম শিহাব আমাদের জন্য হুমকি স্বরূপ, তখন আমরা সম্পূর্ণ পরিকল্পনাই বদলে তোমার বিয়ে জামাল হোসেনের সাথে দিয়ে নিজের সব পরিকল্পনা করতে থাকি। তবে তুমি ছিলে প্রচণ্ড জেদি মেয়ে। ঠিকই পালাইছ সেখান থেকে। তোমাকে দ্বিতীয়বার আর ধরার মতো সাহস না করে আবারও নজরে রাখতে লাগলাম।
যেদিন ভাবলাম তোমাকে পাচার করব, সেদিন আবার তুমি গায়েব। সর্বশেষে আবার একবার এই গ্রাম। নিজের লম্বা বক্তব্য শেষ করে কয়েক মুহূর্ত চুপ করে থাকে অভি। আবার নিজ থেকেই বলে, স্মৃতিও কিন্তু আমার মতন ক্লোন। আমি যেমন শাওনের ক্লোন, স্মৃতিও তেমনি মিলির ক্লোন। মিলি ছিল বিশ্বজিতের আরেক মেয়ে। কে জানে কিসের জন্য ওই লোক মিলিকে নিজের মেয়ে পরিচয় দিচ্ছে। সম্ভবত নাজিমুদ্দিনের সাথে তার কোনো চুক্তি হয়েছিল, আর মিলির ডিএনএ থেকেই স্মৃতির জন্ম। আমি যেমন ছোট জমিদারকে কখনো বাবা হিসেবে মানিনি, স্মৃতিও তেমনি মানেনি। কিন্তু ঘৃণিত হলেও সত্য, আমার শরীরে তারই রক্ত বইছে। কিন্তু তোমার ভাষ্যমতে তুমি তো শাওন ভাইয়ের ক্লোন। শাওন ভাই তো জমিদারের ছেলে। ছোট জমিদার কিভাবে তোমার বাবা হয়? শুরু থেকে শুরু থেকেই বলি, মন দিয়ে শোনো। এই সব কিছুর শুরু হয় জমিদার বাড়ি থেকে। ছোট জমিদারের মেয়ের নেশা ছিল খুব, তাই সে বিভিন্ন ধরনের মেয়েদের রক্ষিতা হিসেবে রাখতেন। একটা পর্যায়ে গিয়ে মেয়েদের নিয়ে ব্যবসা করতে শুরু করেন, কিন্তু বাইরে খুব বোকাশোকা প্রকাশ করতেন নিজেকে, যেন কেউ তাকে সন্দেহ না করে। সব ভালোই চলছিল। একটা সময় গিয়ে তার ধলবাড়ি হতে শুরু করে। কিন্তু সবচেয়ে খারাপ ঘটনা তখন ঘটে যখন নাজিমুদ্দিন বিদেশে পাচার করে মেয়েদের। না, প্রস্টিটিউট হিসেবে নয়, সায়েন্টিস্টদের গবেষণার গিনিপিগ হিসেবে। তখন আমেরিকায় একটা গবেষণা চলছিল, ক্লোনিং গবেষণা। একটা মানুষের ডিএনএর সাহায্যে কিভাবে তার মতো হুবহু মানুষ তৈরি করা সম্ভব। শিম্পাঞ্জির উপর গবেষণা করে বিজ্ঞানীরা সফলতা লাভ করেন, কিন্তু তারপরেই সরকার গবেষণা বন্ধ করে দিতে বলে। কিন্তু কিছু পাগলা বিজ্ঞানী সেটা মেনে নেয় না। তারা যে কোনো উপায়ে গবেষণা করতে চায়, তাই আমাদের থেকে বেশ চড়া দামে মেয়েদের কিনে নেয়। তারপর সেখানে কৃত্রিম উপায়ে জরায়ুতে স্পামের প্রবেশ করিয়ে বাচ্চা প্রসব করান। আর সেই বাচ্চাদের থেকেই শুরু হয় প্রথম ক্লোনিং প্রক্রিয়া। প্রথম ফেল হলেও পরে ঠিকই সফলতা অর্জন করতে শুরু করে। আর তারই সুযোগ নেয় ছোট জমিদার বড় একটা অ্যামাউন্টের সাহায্যে নিজের পছন্দ মতো আমাকে তৈরি করেন শাওনের ডিএনএ থেকে। আমি ভবিষ্যতে তার এই ব্যবসা দেখব, এবং এর জন্য আমাকে খারাপ হতে হবে, তাই আমার ভেতরে খারাপ জিন প্রবেশ করানো হয়। জ্ঞান হওয়ার পর থেকেই নিজেকে দেখতাম ল্যাবে। 3 বেলা হাজার হাজার বিজ্ঞানীদের আমি দেখতাম, কিন্তু কেউই আমার সাথে কথা বলতো না। তাদের এত সময় কোথায়? এত মানুষের ভিড়েও আমি ছিলাম একা। এইটা সবচেয়ে জঘন্য অনুভূতি, জানো চারুলতা? আশেপাশেই এত মানুষ, অথচ কেউই আমার আপন নয়। কেউ আমার জন্য মায়া অনুভব করে না। কি ভীষণ একা একা ছিলাম সেই লেবে। তারা কেউ আমাকে কখনো মানুষ হিসেবে গণ্য করেনি। তারা কখনোই বুঝতে চাইতো না আমি ক্লোন হলেও ছিলাম একেবারে মানুষের মতো। আমারও সুখ দুঃখ কষ্টের অনুভূতি ছিল। আমার চিৎকার করে বলতে ইচ্ছে হতো, আমি ক্লোন নই, আমি মানুষ। আমি মানুষ হতে চাই, কিন্তু আমার ভেতরের সেই আত্মচিৎকার শোনার জন্য কেউ ছিল না। কেউ কখনো আমাকে বোঝেনি। তাই ক্রমশই আমি হয়ে উঠি আত্মকেন্দ্রিক, স্বার্থপর আর ভয়ঙ্কর। আর খারাপ জিন তো আগেই ছিল আমার শরীরে। 13 বছর বয়সে আমি প্রথম বাংলাদেশে আসি, এবং ধীরে ধীরে সব শিখতে থাকি জমিদারের কাছ থেকে। এতদিনে আমার নিঃসঙ্গ জীবনের একজন সাথী আছে, তার নাম স্মৃতি। আমারই মতন ক্লোন, একাকিত্বে ভোগে সব সময়। দুজনের বন্ধুত্ব হতে সময় লাগে না, আর তখন থেকেই আমরা দুজন একসাথে। আমি স্মৃতিকে খুব ভালোবাসি চারুলতা, প্রচণ্ড ভালোবাসি। তুমি আর স্মৃতি, তোমাদের দুজনের বাবাই ছোট জমিদার। তাহলে তোমরা কিভাবে একে অপরকে ভালোবাসো? তুমি বোধ হয় ব্যাপারটা বোঝোনি। আমি শাওনের ক্লোন, যে আসলে ছোট জমিদারের ছেলে, আর স্মৃতি মিলির ক্লোন, যে আসলে বিশ্বজিতের মেয়ে। এখন বুঝেছ? শাওন ভাই ছোট জমিদারের ছেলে। জমিদার বাড়ির প্রতি তার লোভ সবসময় ছিল, কিন্তু সে তা চরিতার্থ করতে পারেনি। তার বড় ভাই জমিদার হলো। তার জঘন্য চিন্তা ভাবনা এইবার অন্য পর্যায়ে রূপ নিল। সে চিন্তা করলো, সে জমিদার হয়নি তো কি হয়েছে, তার ছেলেরা জমিদার হবে। জমিদার গিন্নি যখন প্রথম সন্তান জন্ম দেন, তখন সেই বাচ্চাটি মারা যায়নি। ছোট জমিদার ইচ্ছাপূর্বক তাকে খুন করে নিজের ছেলের সাথে তাকে বদলে দিতে যায়, কিন্তু তার আগেই সকলে বুঝতে পেরে যায় জমিদারের বাচ্চাটি মারা গেছে। তখন হাসপাতালে নাজিমুদ্দিনের বউয়েরও বাচ্চা হয়। জমিদার ঠিক করে সেই বাচ্চাটিকে তুলে দেবে জমিদার গিন্নির হাতে। তাই ছোট জমিদার আরও এক ঘৃণ্য কাজ করে, সেই বাচ্চাটিকেও মেরে তার জায়গায় নিজ ছেলেকে রেখে দেয়, আর তার ছেলেটিকেই জমিদার গিন্নি নিজের ছেলে হিসেবে বড় করে। এর মানে বুঝতে পারছো চারুলতা? শিহাব ছোট জমিদারের ছেলে।
হ্যাঁ, ঠিক ধরেছ। শিহাব নাজিমুদ্দিন নয়, বরং ছোট জমিদারের ছেলে। নাজিমুদ্দিনে তখন সেটা জানতো না। এই অবধি সব ঠিক ছিল, কিন্তু আরও বেশি জঘন্য ঘটনা ঘটে শাওনের জন্মের সময়। সেবারও জমিদারের ছেলেকে খুন করে ছোট জমিদার নিজ ছেলে অর্থাৎ শাওনকে সেখানে রেখে দেয়। শাওন ভাইও তার ছেলে। হ্যাঁ, আমার আর শাওনের মাঝে আচরণগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য ছিল না। আমাদের আলাদাভাবে চিহ্নিত করার জন্য তারা আমার গালে এঁটোলের সৃষ্টি করে আর কণ্ঠস্বর কিছুটা মোটা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে। জঘন্য, সবটা জঘন্য। ঠিকই বলেছ চারুলতা, আসলেই সবটা জঘন্য। আরও একটা ঘটনা কি জানো? জমিদার বাড়ির সকল খবরাখবর মিলির সাহায্যে রাখতাম আমি। রং নাম্বার হিসেবে ফোন করেছিলাম মিলিকে। মিলি অবশ্য তাই জানতো। আমার প্ল্যানের বিন্দু বিসর্গ সে জানতো না। এক পর্যায়ে আমাদের কথা হতে থাকে। নিজের কথার জালে আমি আটকে নেই মিলিকে, ভালোবেসে ফেলে প্রচণ্ড। কিন্তু আমাকে যেদিন দেখে সেদিন চমকেছিল বেশ। আমার আর শাওনের চেহারা তো একই। আমি তখন মিলিকে বানিয়ে বানিয়ে মিথ্যে কাহিনী শুনিয়ে দিলাম। বললাম আমি জমিদারের এক ছেলে, কিন্তু তিনি আমাকে অস্বীকার করেছেন। আর আমি যেহেতু তারই ছেলে, তাই আমার আর শাওনের চেহারায় বেশ মিল। দুই ভাইয়ের যেমন হয়। সেসব অনেক কথা, এত গভীরে যেতে চাইছি না। ততদিনে মিলি অনেকটা আসক্ত হয়ে যায় আমার প্রতি। তাই আমাকে ছেড়ে দিতে পারে না। শাওনের রূপেই আমাকে ভালোবেসেছিল। তবে এক পর্যায়ে গিয়ে শাওন সব জানতে পেরে যায়, বুঝলে? তখন স্মৃতি মিলির সাজ পোশাকে গিয়ে প্রতিনিয়ত শাওনকে বিষ দিত। স্বার্থ হাসিলের জন্য নিজ ছেলেকে খুন করতে দ্বিধাবোধ করেননি ছোট জমিদার। শাওন মনে করত মিলি ওকে বিষ দিচ্ছে, আর ডাক্তারের সাহায্যে শিহাবকে জানায় অতিরিক্ত ওষুধ খাওয়ায় সে মানসিক ভারসাম্য হারিয়েছে। ডক্টর শিহাবের বন্ধু হলেও টাকার কাছে চুপ করে গিয়েছিল সে। এইসব আমাকে কেন বললে? আর আমাকেই বা কেন মুক্ত করে দিচ্ছ? আমি নিজের ভুলটা উপলব্ধি করতে পারছি চারুলতা। আমি আমার সব কিছু আবার নতুনভাবে শুরু করতে চাই। তোমার অভিশাপ নিয়ে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই না। তাই আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি আমাকে মাপ করে দিও। কখনো নয়। তুমি সত্যিই মনে করো এতগুলো জীবন নষ্ট করার পরেও তুমি শান্তিতে থাকতে পারবে? তুমি চাইলে পারবো। আমি চাই না। আমার কাছে না হয় ক্ষমা চেয়ে নিলে। যেসব মেয়েদের জীবন ধ্বংস করে দিয়েছো তাদের কি হবে? তাদের অভিশাপ থেকে কিভাবে বাঁচবে? তাদের কাছে ক্ষমা চাওয়ার উপায় নেই আমার। তাই তোমার কাছ থেকে চাইছি, তুমি আমাকে ক্ষমা করে তাদের পক্ষ থেকেও ক্ষমা করো আমাকে। আমি নিজের পক্ষ থেকেই তোমাকে ক্ষমা করব না, অন্যের পক্ষ থেকে অনেক দূরের কথা। আমার সুখ কেড়ে নিয়েছো তুমি। আমার স্বামীকে আমারই চোখের সামনে তুমি খুন করেছো। তাও তুমি কিভাবে আশা করো আমি তোমাকে মাপ করে দেব? পৃথিবীর সবচেয়ে জঘন্য মৃত্যু আমি তোমাকে উপহার দেব। আমি ইচ্ছা করে সিফাতকে গুলি করিনি চারুলতা। হামিদকেও করতে চাইনি। তোমাদের তিনজনকে মুক্ত করে দেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু হামিদের আকস্মিক আক্রমণটা সহ্য করতে না পেরে হাত ফসকে গুলিটা বেরিয়ে যায়। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করিনি সেটা। আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা কেড়ে নিতে চাইনি চারুলতা। আফটার অল আমিও কাউকে ভালোবাসি। জানো, আমি না প্রথমে স্মৃতিকে ভালোবাসতাম না, বহুবার শারীরিক সম্পর্কের পরেও না। কিন্তু হঠাৎ একদিন জানালো সে প্রেগন্যান্ট। আর আমি জানি বাচ্চাটা আমার। তুমি ভাবতেও পারো না চারুলতা, সেদিন কতটা খুশি হয়েছিলাম আমি। মনে হচ্ছিল যেন আমার জীবনটা স্মৃতি সাজিয়ে দিল নতুন এক রূপে। বিয়ে না করে এই বাচ্চাটা পালন করা আমাদের জন্য কোনো ব্যাপারই নয়। কিন্তু আমি বিয়ে করতে চাই চারুলতা। নিজের জীবনটাকে সুন্দর একটা নিয়মে বাঁধতে চাই। ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে চাই আমার নিজস্ব মানুষদের। আমি জানি আমি খুবই অন্যায় করেছি তোমার সাথে, তবে যা যা করেছি এতদিন তার প্রায়শ্চিত্ত আমি তোমার মাধ্যমে করতে চাই। তুমি এইসব আগের কথা ভুলে যাও প্লিজ। আমি এইসব ছেড়ে দেব চারুলতা। আমি স্মৃতিকে ভালোবেসে ফেলেছি। আমি স্মৃতির সাথে সব নতুন করে শুরু করতে চাই। আমি জানি তুমি আমার পিছু করেছো, তাই আমি চাই তুমি আমার পিছু করা ছেড়ে দাও। তুমি জাহান্নামে গেলেও তোমাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো। আমার জীবনটা নরক বানিয়ে ছেড়েছো তুমি। তোমার মতো কীটদের জন্য আমার মনে বিন্দুমাত্র মায়া নেই। আমার ভালোবাসাবিহীন খরাময় জীবনের সূত্রপাত ঘটেছে তোমার হাত ধরে। আমার জীবন শুষ্ক মরুভূমির মতো তৈরি করেছো তুমি, আর এই মরুভূমিতে তৃষ্ণার্ত মরতে হবে তোমাকে। আমার শরীরে শুধু বিশ্বজিতের রক্তই বইছে না, বরং তার মতো কঠিন হৃদয়ও আমারও।
তার মতো কঠিন হৃদয় আমারও। সেই কাঠিন্য তোমার শত হাজার কাকুতি মিনতিও ভাঙতে পারবে না। শেষ নিঃশ্বাস অবধিও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি? না চারুলতা, আমি এই পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তি নই, হতে পারি না। পৃথিবীর সবচেয়ে জঘন্য তো তারা, যারা আমাকে এভাবে বানিয়েছে। জানো চারুলতা, কিছুদিন আগ পর্যন্ত আমি ভাবতাম আমি এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। নিজের শান্তির জন্য আমি অপরকে প্রচণ্ড কষ্ট দিতাম। মনে হতো তাদের কষ্ট দিলেই আমি শান্তি পাবো। পেতামও সাময়িক শান্তি, কিন্তু সবসময় মনে অস্থিরতা কাজ করতো। কিন্তু তুমি বিশ্বাস করবে না চারুলতা, কিছুদিন আগে আমি একটা ভালো কাজ করেছিলাম। সত্যিই করেছিলাম। একটা বাচ্চা ছেলের জীবন বাঁচিয়েছিলাম। আমি সেদিন আনন্দ পেয়েছি, সত্যিকারের প্রশান্তি পেয়েছি। এখন তুমিই বলো, যেখানে আমি অন্যের উপকারে প্রশান্তি পাই, সেখানে আমি কিভাবে হব এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি? বলো কিভাবে হব? আমি এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি নই চারুলতা। নই, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। হতে পারি না, কখনো পারি না। আমার মনে মায়া আছে, ভালোবাসা আছে। বিশ্বাস করো, আমিও ভালোবাসতে জানি। আর যে ভালোবাসতে জানে, সে কিভাবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হয়? বলো কিভাবে হয়? অভি পাগলের মতো নিজের সপক্ষে যুক্তি দিতে চাইছে। সে এই পৃথিবীর সবচেয়ে জঘন্য ব্যক্তি নয়, হতে পারে না। কিন্তু অভির এইসব যুক্তি চারুর মাথায় ঢুকছে না। মাথায় বারবার ঘুরে চলছে সিফাতের গুলি লাগার ভয়ঙ্কর দৃশ্যটি। কি ভয়ঙ্কর নির্মমতার সাথে সিফাতের বেলি ফুলকে একলা করে দিল অভি। এর শাস্তি কি সে পাবে না? এমনি মুক্তি পেয়ে যাবে সে? এমন সময়ে ঘরে প্রবেশ করল স্মৃতি। অভি দাঁড়িয়েছিল, তারই পাশে গিয়ে দাঁড়ালো সে। এখানে কি করছো? এমনিই দেখতে এসেছিলাম। তুমি এখানে? একমাত্র বোনের একমাত্র ইচ্ছে পূরণ করতে এলাম। অভি খানিকটা অবাক হয়ে স্মৃতির দিকে তাকাতেই স্মৃতির সাথে সাথে একটা ছুরি গেঁথে দিল অভির পেটে। অভি অবাক হয়ে তাকালো স্মৃতির দিকে। ঘটনার আকস্মিকতায় চমকে গেল চারু নিজেও। এটা কি হলো? তোমার তো সারা জীবন কষ্টেই কাটতে চলেছে চারুলতা, তাই ভাবলাম কষ্টে জীবন কাটানোর আগে একটা সুখ স্মৃতি না হয় নিয়ে যাও। তোমার জীবন ধ্বংসকারীকে তোমার বোন নিজ হাতে খুন করেছে। অভি এখনও অবাক হয়ে তাকিয়ে আছে স্মৃতির দিকে। কেন করলে স্মৃতি? অভি বলল, অন্য কারোর উপর আসক্ত হয়ে গেছি গোগো অভি। শিহাবকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। এখন গিয়ে মিলিকেও খুন করব। তারপর মিলি হয়ে জমিদার বাড়িতে ঘাঁটি গাড়ব। বলবো আমার মানে মিলির আর কি। আমি তো তখন মিলি হয়ে যাব। তখন শিহাবকে বলবো আমার পেটে অভির বাচ্চা। সে আমাকে ঠকিয়েছে। আমার সম্মান বাঁচানোর জন্য শিহাব আমাকে বিয়ে করে নেবে তখন। শিহাব মিলিকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। সে কখনোই তোমাকে বিয়ে করবে না। সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি তাড়াতাড়ি মরো তো। আপন মানুষের দেওয়া কষ্ট সত্যি ভীষণ যন্ত্রণাদায়ক স্মৃতি। না, কিছু বলা যায় না আর না সহ্য করা যায়। আমার সোনামণির খেয়াল রেখো। পাপের ঘটা শেষ অবধি পূর্ণ হয়েই গেল আমার। প্রায়শ্চিত্তের সুযোগ পেলাম না। কিসের সোনামণি? তোমার কি মনে হয় তোমার বাচ্চা আমি এখনও নিজের পেটে রেখে দিয়েছি? আমি অলরেডি অ্যাবর্শন করে নিয়েছি। আমার প্রথম বাচ্চা হবে শিহাব আর আমার বাচ্চা। স্মৃতি অভিকে ধাক্কা মেরে নিচে ফেলে বেরিয়ে গেল সেখান থেকে। মেঝেতে লুটিয়ে উচ্চস্বরে হেসে উঠল অভি। কষ্টে মিশ্রিত সেই হাসি। ঘটনাটা বোধ হয় আগেই আঁচ করতে পেরেছিলাম চারুলতা। তোমার অভিশাপ ফলে গেল চারু। মনে আছে সেদিন তুমি আমাকে বলেছিলে তোমার ধ্বংস অনিবার্য। নিজের ভালোবাসার মানুষটির হাতেই তোমার পতন ঘটবে। তবে কি তোমার সেদিনের অভিশাপ ফলে গেল চারুলতা? সেই অভিশাপ কি এতটাই জোর ছিল? এতদিন কত কত মানুষকে আপন মানুষ দ্বারা প্রতারিত করেছি, আর আজ আমি নিজেই প্রতারিত হয়ে গেলাম। প্রতারিত হয়েছি, এর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ভালোবাসার মানুষটির হাতে প্রতারিত হলাম। আমি আজও স্মৃতিকে ভালোবাসি চারুলতা। তুমি ওকে কিছু করো না প্লিজ। আফসোস আমার সোনামণিটা পৃথিবীর মুখ দেখলো না। অভির জন্য সর্বোচ্চ শাস্তি বোধ হয় ছিল এটা। তার বাচ্চা দুনিয়ায় এলো না। ভালোবাসার মানুষটির হাতেই তার পতন ঘটল। কিন্তু চারুলতা তো কিছুই করা হলো না। সে তো শান্তি পাবে না। অভির কষ্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য বলল, তোমার স্মৃতিকে আমি সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু দিতে চলেছে অভি। তার এক চোখে গরম লোহার রড ঢুকিয়ে দেব, অন্য চোখে গরম লাভা ঢেলে দেব। সম্পূর্ণ শরীরে অসংখ্য ছিদ্র করে তাতে লবণ মরিচ লাগাবো। জিভ কেটে ফেলবো। হাতের কবজি হাতুড়ি দিয়ে গুঁড়ো করে ফেলবো। প্রতিটা আঙ্গুলের 3টি করে ভাগ করব। যেখানে তাকে হত্যা করার সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দিব। মৃত প্রায় অবস্থায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইবে তার।
আর তখনই তার গায়ে আগুন লাগিয়ে দেব আমি। জানো তো, আগুনের মৃত্যু সবচেয়ে বেশি কষ্টকর। অবির চোখে মুখে ভয় প্রস্ফুটিত হলো। চারুর এই ভয়ঙ্কর কথাটা সহ্য হচ্ছে না তার। অবির স্মৃতি কিভাবে এত ভয়ঙ্কর শাস্তি পাবে? এর চেয়ে তো 1000 গুণ বেশি ভালো হতো ও নিজে এভাবে মরে গেলে। না চারুলতা, এমন করো না। তোমরা তোমার যত রাগ আমার উপর মেটাও, আমার স্মৃতিকে রেহাই দাও। ও সইতে পারবে না। প্লিজ চারু। চারু হাতের বাঁধন খুলে গেল। অবি এখনও ছটফট করছে। মৃত্যুর আগে অবধি এভাবেই ছটফট করবে সে। মৃত্যু নয়, সে যতক্ষণ বেঁচে আছে সেটাই হতে চলেছে তার কঠিনতম শাস্তি। পরিশিষ্ট বারান্দায় চায়ের কাপ ও 3 মাস আগের একটি খবরের কাগজ নিয়ে বসে আছে চারু। খবরের কাগজের টপ পেজে রয়েছে 4টি নৃশংস খুনের বর্ণনা। মধুরোড 7/5 পল্লীগীতি ফ্যাক্টরিতে 4টি নৃশংস খুন হয়। তন্মধ্যে একজন প্রায় 28 বছর বয়সী যুবক, অন্যজন প্রায় 24-25 বছর বয়সী এক যুবতী, আর দুজন 50 ব্যক্তি। তাদের প্রত্যেকেরই এক চোখে গরম রড ঢোকানো হয় এবং অন্য চোখ পুরোপুরি তুলে নেওয়া হয়। সারা শরীরে অসংখ্য ক্ষত এবং সেই ক্ষতের উপর লবণ মরিচের প্রলেপ লাগানো। হাতে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। প্রত্যেকের আঙ্গুল কেটে 3 ভাগে ভাগ করা হয়েছে। সবারই জিহ্বা কেটে নেওয়া হয়েছে। সর্বোপরি তাদের সকলের কলিজা বের করে নেওয়া হয়েছে, আর কলিজা থেকে শুরু করে কাটা জিভ, আঙ্গুল ইত্যাদি তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। চারু একটা দীর্ঘশ্বাস ফেলল। হামিদি ওকে খেতে দেয়নি সেসব কলিজা। সিফাতের মৃতদেহ নিয়ে সেদিন বেরিয়ে এসেছিল সেখান থেকে। হামিদ ছিল সদ্য যৌবনে পা দেওয়া যুবক, আর শত্রুপক্ষের সকলে বৃদ্ধ আর স্মৃতি মেয়ে। তারা পেরে ওঠেনি হামিদ আর চারুর সাথে। তারা ভাবেইনি চারু এখান থেকে মুক্তি পেতে পারে, তাই ব্যাপারটা সহজেই হয়ে গেছে। ভয়ঙ্করতম শাস্তি দিয়েছে পাপীদের। মা, আমার এক বান্ধবী হাসপাতালে আছে, আমি তাকে দেখতে যেতে চাই। সেই বান্ধবী যার ফুড পয়জনিং হয়েছে, সে তো কালই বাসায় চলে আসবে। বাসায় দেখতে চেও, এখন নিজের হোমওয়ার্ক শেষ করো। চারুর কথায় পুতুল মন খারাপ করে বিড়বিড় করে উচ্চারণ করলো, আমার বাবা থাকলে আমাকে ঠিকই যেতে দিত। চারু একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা ব্ল্যাকমেল প্রচণ্ড পারদর্শী। কিছু হলেই সিফাতের কথা টেনে এনে চারুকে দুর্বল করে দেয়। যাও, তৈরি হয়ে নাও। পুতুলকে বান্ধবীর সাথে বসিয়ে রেখে এসেছে চারু। হাসপাতালে বেশ সুন্দর একটা বাগান আছে। যান্ত্রিক এই শহরে একটু মুক্ত বাতাসের খুঁজে এখানে এসে দাঁড়ালো সে। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল এক পুরুষ অবয়ব। তাকে দেখে এক মুহূর্তের জন্য চমকালো চারু, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। শিহাব কাছাকাছি এগিয়ে এলো চারুর। এই লোকটাও একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে চারুকে এতদিন যাবৎ ভালোবেসে এসেছে। চারুর দেখা সবচেয়ে ভালো মানুষের মধ্যে বোধহয় এই মানুষটাই অন্যতম। চারু সাথে সাথে শিহাবের পা ছুঁয়ে সালাম করতেই শিহাব ভরকে গেল। কোনো মতে উচ্চারণ করলো, আরে কি করছো তুমি? তেমন কিছু না। আপনি আমার বেশ সম্মানের জায়গায়, তাই সম্মান দেখাচ্ছিলাম। এভাবে সৃষ্টিকর্তা ছাড়া কারো সামনে ঝুঁকতে নেই চারুলতা। যাই হোক, তুমি এখানে? মেয়েকে নিয়ে এসেছিলাম, তার বান্ধবী অসুস্থ, তাই দেখাতে এসেছি। কোন ক্লাসে পড়ছে মেয়ে? ক্লাস 5। শিহাব একটু অবাক হয়ে তাকালো চারুর দিকে। ক্লাস 5? তার মানে এইটা চারুর নিজের মেয়ে নয়, আগের স্বামীর সন্তান বোধ হয়। হাজব্যান্ড কেমন আছে তোমার? সে আর নেই। মানে? চারু উত্তর দেয় না। শিহাব কিছুটা জোরাজুরি করায় খণ্ডাংশ তাকে জানিয়ে দ্রুতই বিদায় নিল সেখান থেকে। শিহাব এখনও স্তব্ধ। সে কখনোই চায়নি চারুর স্বামীর মৃত্যু। তবে কি সৃষ্টিকর্তা শিহাবের জন্যই তার স্বর্ণলতাকে আবার ফিরিয়ে দিলেন? এত বছরের ভালোবাসা কি তাহলে এবার পূর্ণতা পেতে চলেছে? কিন্তু শিহাবের এমন কেন মনে হলো চারুলতা এখনও তাকে নিজের করে নেবে না? তবে কি আবারও আলাদা হতে চলেছে তারা? শিহাব নিজ মনে প্রতিজ্ঞা করল, এবার যাই হয়ে যাক না কেন স্বর্ণলতাকে আর হারাতে দেবে না সে। কিছুতেই দেবে না। আজ থেকেই শুরু হলো তার সত্যিকারের ভালোবাসার পরীক্ষা। এই ছিল আমি সেই চারুলতার 41 থেকে শেষ পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।